বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। বাবা শফিকুল ইসলামের রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগুলো জুঁই। বাসায় আরিফ বা ফিহা কেউ নেই। আরিফ বিগত মাস দেড়েক হলো চট্টগ্রামে আছে নিজের কাছে। ফিহা আপাতত নিজের বাড়িতেই আছে পিতা হারানোর শোকে মায়ের পাশে। এই মুহূর্তে মেহেরবানের পাশে ফিহা থাকাটা বেশি প্রয়োজন। মায়া নেই, শ্বশুর বাড়িতেই আছে। বিগত 1.5 মাস হলো মায়ার সাথেও জুঁয়ের যোগাযোগ হয় না। মায়ার হাতে ফোন নেই, কিন্তু হেনা খানের ফোনে ফোন করলেও, বাসার সবার সাথে কথা বললেও জুঁয়ের সাথে কথা হয় না মায়ার। এমনকি শফিকুল ইসলামের সাথেও হয় না। মায়ার আচরণে অতি কষ্ট পেয়েছেন তিনি। হঠাৎ করেই মায়ার মধ্যরাতে হৃদের হাত ধরে ওইভাবে চলে যাওয়াটা স্বাভাবিকভাবে নেননি তিনি। মায়া এসেছিল ওনার সাথে কথা বলতে, কিন্তু তিনি কথা বলেননি রাগে। এখনো অবধি সেই রাগ বহাল আছে দুজনের মধ্যে। সেদিন আরিফ সবটা সামলিয়ে মায়াকে হৃদের সাথে পাঠিয়েছিল খানবাড়িতে। তারপর থেকে সবই ঠিকঠাক। প্রকাশ্য অপ্রকাশ্য মনোমালিন্য আছে সবার মাঝে। এই যেমন মায়ার জুঁয়ের প্রতি, শফিকুল ইসলামের মায়ার প্রতি, আবার আয়নের জুঁয়ের প্রতি। যখন মানুষ ভালোবাসায় ডুবতে শুরু করে, তখন যদি সেই ভালোবাসার মানুষটাই হুট করে অপরজনকে ইগনোর করে দূরে সরিয়ে দেয় বা যোগাযোগ করা বন্ধ করে দেয়, তাহলে কেমন হয়? অবশ্যই দমবন্ধকর পরিস্থিতি হয়, যেমনটা জুঁয়ের ক্ষেত্রে হচ্ছে। না পারছে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। একটা ভুলের জন্য ভয়ানক শাস্তি পাচ্ছে জুঁই। ভালোবাসার মানুষগুলো কেউ পাশে নেই। মায়া বা আয়ন দুজনেই জুঁইকে ভুল বুঝে বসে আছে। হ্যাঁ, মানছে জুঁইয়ের সেদিন পার্টিতে ওর তেমনটা করা ঠিক হয়নি, কিন্তু সেই পরিস্থিতিতে যদি অন্য কেউ জুঁইয়ের জায়গায় দাঁড়িয়ে থাকতো, তাহলে সেম ভুলটাই করতো জুঁইয়ের মতন। কারণ পরিস্থিতিটাই এমন ছিল। জুঁইয়ের এমন বাজে পরিস্থিতির সাথে পূর্ব পরিচিত নয়, তাই হয়তো ভুলটা বেশি হয়ে গেল। আপনজনের উপর বিশ্বাসটা ধরে রাখতে পারেনি, কিন্তু তাই বলে কোনো ভুলের যে ক্ষমা নেই তাও তো নয়। সব কিছুর তো ক্ষমা আছে। তাহলে জুঁই কেন ক্ষমা পাচ্ছে না আপনজনদের কাছে? মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে জুঁই দীর্ঘশ্বাস ছেড়ে গায়ের কালো চাদরটা জড়িয়ে দরজা টেনে নিজের রুমে ঢুকলো সুইচ টিপে। রুমের লাইট জ্বালিয়ে শূন্য ঘরটার দিকে তাকালো। চোখে পড়লো খাটের মধ্যে বালিশের পাশে আয়নের দেওয়া ফোনের আলো জ্বলতে দেখে তাড়াহুড়ো করে এগিয়ে গেল সেই দিকে। এই বুঝি আয়ন কল করলো জুঁইকে। কিন্তু হতাশ জুঁই আরও একবার ভুল প্রমাণিত হলো। আয়নকে কল করেনি, শুভ করেছে। জুঁইয়ের নাম্বারটা শুভ সেদিন নিয়েছিল মাহাদির জন্মদিনের পার্টিতে। তারপর থেকেই টুকটাক কথা হয় দুজনের। হবে নাই বা কেন? শুভর সাথে জুঁইয়ের পারিবারিকভাবে এঙ্গেজড হলো বছর কদিন। শফিকুল ইসলাম কথা দিয়েছেন মেয়ের শ্বশুরবাড়িতে জুঁই আর শুভর বিয়ে নিয়ে। এই ব্যাপারে জুঁই ওর বাবার বিরুদ্ধে যাবে না। তবে মনে আশা ছিল হয়তো আয়ন সবকিছু ঠিকঠাক করে নিবে, জুঁইয়ের বাবাকে বোঝাবে ওদের হঠাৎ বিয়েটা সম্পর্কে। কিন্তু তেমন কিছুই হচ্ছে না। সেদিন পার্টির পর আজ বিগত 2 মাস পার হলো আয়ন যোগাযোগ করে না জুঁইয়ের সাথে। জুঁই অনেকবার অনেক দিন কল করেছিল আয়নকে, কিন্তু আয়ন জুঁইয়ের কল রিসিভ করে না। তবে সবচেয়ে যেটা জুঁইকে বেশি কষ্ট দিয়েছে, সেটা হলো আয়নের হুটহাট জুঁইকে ব্লক করে দেওয়াটা। আয়নের এমন করাটার কারণও আছে, কারণ সে জুঁইয়ের ফোন কলে ডিস্টার্ব বোধ করে এবং জুঁইয়ের সাথে যোগাযোগ করতে চায় না বলে তাই জুঁইকে ব্লক করে দেওয়া। জুঁই বোঝে, তারপরও রোজ আয়নকে একবার করে কল করে, এই আশায় যদি আয়ন ওর ব্লক নাম্বারটা আনব্লক করে দেয়। আয়নের ব্লক করাটা জুঁইয়ের আত্মসম্মানে লেগেছিল প্রচুর। তারপরেও জুঁই নিজের সম্পর্কটা বোঝার জন্য সেটা গায়ে মাখেনি। কারণ সব কিছুতে জেদ বা আত্মসম্মান নিয়ে বসে থাকলে কখনোই একটা সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যেখানে দোষ জুঁই করেছিল, যখন আয়নের সবচেয়ে বেশি জুঁইকে প্রয়োজন ছিল তখন সে ছিল না, এই ভেবেই জুঁই চুপ হয়ে যায়। আর রোজ একবার করে আয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জুঁই ইতিমধ্যে শুভকেও জানিয়েছে আয়ন আর ওর অপ্রত্যাশিত বিয়ের কথা। শুভ প্রথমে রিয়েক্ট করলেও পরে সে শান্ত হয়ে জুঁইয়ের দিকটা চিন্তা করে। এখানে জুঁই নিরুপায় ছিল।
করার মতো কিছুই ছিল না, সবটাই পরিস্থিতির শিকার। এই জন্য শুভ মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে আয়নের থেকে জুনের ডিভোর্স করাতে চায়। ইতিমধ্যে সে প্রস্তুতিও নিয়ে ফেলেছে, কাগজপত্র রেডি করেছে, এখন শুধু দুজনের সাইন চায়। আয়ন অসুস্থ বলে এতদিন ধরে অপেক্ষার প্রহর গুনেছে শুভ সব কিছু সুন্দরভাবে করার জন্য। ডিভোর্সের বিষয়ে জুঁই সবটাই জানে, তবে জুঁই চুপ থাকে এই ভেবে যে যদি আয়ন জুঁইকে ডিভোর্স দিতে না চায় তাহলে জুঁইও আয়নকে ডিভোর্স দিবে না, এবার যত কিছুই হোক না কেন। আর যদি আয়ন চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে দেয় তাহলে জুঁই আর পিছু পথ ফিরে দেখবে না, চোখ বন্ধ করে শুভকে বিয়ে করে নেবে। জুঁই শক্ত মনের নারী, কষ্ট হলেও অন্তত কারোর জন্য মরে যাবে না, সে বেঁচে থাকতে পারবে। হয়তো শুভকে ভালোবাসতে পারবে না, তাতে কি, ভালোবাসা ছাড়া কি সংসার হয় না? বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই তো ভালোবাসা ছাড়া বিয়ে করেছে। সংসার করতে করতে একটা সময় দুজনের মধ্যে মিল হয়ে যায়, তারপর ভালোবাসা। জুঁইও ঠিক মানিয়ে নিবে শুভকে। এবার জুঁই আয়নের হ্যাঁ বা নাতে ডিফেন্ড করে জুঁইয়ের আগামী পদক্ষেপ। দীর্ঘশ্বাস ফেলে জুঁই বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল। শুভর কল রিসিভ করে গুটি কয়েক মিনিট কথা বলল দুজন। শুভ কল রাখতেই জুঁইয়ের ফোনের স্ক্রিনে দেখলো রাত প্রায় 12টা। গুমড়ে ওঠা মনে কষ্ট চেপে জুঁই ফোন হাতে বিছানায় বসলো। আয়নের নাম্বারটা বের করে কতক্ষণ বসে রইল এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে। মনের অনুভূতিরা গলায় দলা পাকিয়ে আসছে কুমোট কান্না জড়িয়ে। তারপরও জুঁই কান্নাটা শুকনো ঢোক গিলে ভেতরে চেপে নিয়ে ফের কল করলো আয়নকে। কিন্তু বরাবরই আয়নের ফোন ব্যস্ত। একবার দুইবার পরপর বেশ কয়েকবার কল করেও একই ফিডব্যাক আসলো ওপাশ থেকে। টইটুম্বুর করা চোখের পানি হাতের উল্টো পিঠে নিঃশব্দে মুছে ফোনটি জায়গায় রেখে দিল। রুমের লাইট নিভিয়ে জায়গায় শুতে শুতে আরও একবার ভাবলো জুঁই, এবার যা হওয়ার হোক, সব কিছুই জুঁই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। যদি ভাগ্যে থাকে তাহলে আয়নকে পাবে, নয়তো শুভকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাবে। যেখানে ক্ষমা নেই সেখানে জুঁই বা কি করবে? থাক সব কিছু সময়ের উপর ছাড়া। রোজকার রুটিন মাফিক আজও মায়া নিজের পড়া শেষ করতে চায়, জোর লাগিয়ে পড়ায় মনোযোগ হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতায় যেন গা গোলাচ্ছে। অসুস্থতার কারণে বারবার মনোযোগী হতে গিয়েও হতে পারছে না। হাতে পড়া অনেক, কিন্তু চেষ্টা করেও সেটা শেষ করতে পারছে না। আবার অকারণে কান্না পাচ্ছে শুধু শুধু। কি যে মনে চাচ্ছে সেটাই বুঝতে পারে না। বিরক্তিতে মায়া ঠাস করে বই বন্ধ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। 2 কদম হেঁটে পুনরায় আগের ন্যায় বিরক্তিতে ধূপ করে এসে জায়গায় বসে পড়ে। সোফার টি টেবিলের সামনে বইটির দিকে তাকিয়ে মুড সুইংয়ের ঠোঁট ভেঙে কেঁদে ফেলে অকারণে। মায়ার খারাপ লাগছে, কিন্তু কেন লাগছে তার কারণ বুঝতে পারছে না। আবার রাগ লাগছে, কার উপর রাগ লাগছে তাও নির্দিষ্ট নয়। কি করবে মায়া? সুস্থ সবল হয়েও ক্লান্তিতে ওর গা গুলাচ্ছে, অসুস্থ লাগছে। তার জন্য সন্ধ্যা থেকে কিছু খায়নি। গত কয়েকদিন ধরেই অহেতুক রাগ, কান্না, আবার অসুস্থ লাগছে। এইসব কিছু মায়া ইচ্ছাকৃত ভেবেই চেপে চেপে রাখছে, কাউকে কিছু বলছে না। বললেও বা কি বলবে মায়া? অকারণে ভালো লাগে না, অসুস্থ লাগে, এসবের কি যুক্তি আছে? পাগল ভাববে না ওকে সবাই? এই যে কাল থেকে আজ পর্যন্ত অকারণে 2বার বমি করলো। মায়ার কিছু না কিছু খাওয়ার ফলেও এটা সে কাকে বলবে? এই অকারণে অসুস্থতার কি যুক্তি আছে? আর যদিও বা বলে তাহলে নিশ্চিত মায়ের খাবার বন্ধ করে দেবে হৃদ। বকা দিয়ে বলবে মায়ের উল্টো পাল্টা খাওয়ার জন্য পেট খারাপ হয়েছে। সব দোষ খাবারের উপর দিয়ে হৃদ মায়ের সকল খাবারে তালা মেরে ফ্রিজ লক করে দিবে বলে। এই ভয়ে মায়া হৃদের সামনে সুস্থ সবল থাকার চেষ্টা করে, কিন্তু এবার যেন আরো বেশি হচ্ছে। দিনকে দিন খারাপ লেগেই চলেছে। মায়া ঠোঁট ভেঙে কেঁদে নিজের বইয়ের উপর মাথা ছেড়ে দিল। দেয়াল ঘড়িটির দিকে তাকিয়ে দেখলো 10টা 20 বাজে। হৃদ আসার সময় হয়ে গেছে ভেবে মায়া ফের উঠে বসে। বিরক্তি চেপে নিচে নামতেই চোখে পড়ল ড্রয়িং রুমে ফিহার উপস্থিতি। নাহিদ চৌধুরীর মৃত্যুর পর মেহেরবান, আয়ন আর ফিহা খান বাড়িতেই থাকছে। হেনা খান মেহেরবানের মানসিক স্বস্তির জন্য নিজের কাছে রেখেছে। আয়ন এখন ভালো আছে, সপ্তাহদিন হলো সেও কাজে জয়েন্ট করেছে। নাইট ডিউটি হওয়ায় আপাতত সে হসপিটালে আছে। মায়া ফিহার দিকে তাকায়। ভিডিও কলের ফোনের স্ক্রিনে আরিফের হাস্য উজ্জ্বল মুখটা দেখে
এগুলো কিচনের দিকে। হেনা খানকে রান্না করতে দেখে মায়া গিয়ে দাঁড়ালো ওনার পাশে। পাতিলে খুন্তি চালাতে চালাতে হেনা খান তাকালো মায়ের মলিন মুখটার দিকে। মায়াকে বলল, কি হয়েছে সোনামা, পড়া শেষ? মায়া মাথা নাড়িয়ে অস্বীকার করে বলল, না, তাহলে উঠে আসলে কেন? এমনই পড়তে ভালো লাগছে না তাই। মায়ার দিকে চোখ তুলে তাকান তিনি। মায়ার ভেজা চোখের পাতা দেখে হাতের খুন্তি রেখে বলে, আছিস তুই? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে। হুম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হেনা খান প্রশ্ন করে, কেন? জানি না তো কেন, কিছু ভালো লাগছে না, শুধু শুধু কান্না পাচ্ছে, এই জন্য কেঁদেছি। মায়া অগোছালো কথা হেনা খান আমলে নিল না, স্বাভাবিকভাবেই নিল, কারণ মায়া এমন উল্টোপাল্টা কাণ্ড প্রায়ই করে থাকে। একটু পরে দেখা যাবে সব ঠিক হয়ে গেছে, আর এদিক সেদিক ঘুরঘুর করছে। হেনা খান মায়ার কপালের পাশের চুলগুলো আগোছালো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, মন খারাপ? কিছু না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। এখন কিছু খাবি? দেব? মায়ের মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে। আচ্ছা। বাটিতে চকলেট কেকের পিসে কামড় বসাতে বসাতে বের হলো কিচেন থেকে। ড্রয়িং রুমে বসা ফিহার পাশে গিয়ে বসতেই চোখাচোখি হলো দুজনের। ফিহা আলতো হেসে কথা চালালো আরিফের সাথে। মায়ার এই মুহূর্তে ড্রয়িং রুমে উপস্থিত থাকার কারণটা ফিহার জানা। এই সময় রিদ বাসায় ফেরে, আর মায়া তারই অপেক্ষা করে ড্রয়িং রুমে এসে বসে। মায়া খেতে খেতে খানিক বাদেই রিদ বাসায় ফিরে। গাড়ির হর্নের শব্দে মায়া সোফা ছেড়ে এগিয়ে যায় বাসার বাহিরের দিকে। রিদ গাড়ি থেকে বের হয়ে সোজা এদিকেই আসছে। মায়াকে আজ বাসার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদ ঠোঁট প্রসারিত করে মিষ্টি হাসে। বাসায় ফিরে যদি দেখা যায় বউ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তার জন্য, তাহলে মনের অনুভূতিটাই দারুণ হয়। রিদ গায়ের কোটটা টেনে খুলতে খুলতে মায়ের দিকে তাকালো। রোজকার মতোই আজও মায়া রিদের কাপড় পরে দাঁড়িয়ে আছে। রিদের সাদা হুডি, যেটা মায়ার হাঁটুর নিচ অব্দি এসে ঠেকেছে। চুলগুলো বেনি করে পিঠে ফেলে মাথায় স্কার্ফ জড়ানো। ভালোবাসাময় অনুভূতিতে দুজনের চোখাচোখিতে রিদ হেসে গায়ের কোটটি বাম হাতের উপর নিতে নিতে মায়ের মুখোমুখি হয়। দুষ্টুমিতে রিদ হাত বাড়িয়ে মায়ের নাক টেনে নিজের বুকে টানে। হৃদের দুষ্টুমিতে মায়া নিজের নাক ঘষতে ঘষতে বলে, উফ, সবসময় আমার নাক ধরে টানাটানি করেন কেন? আমি ব্যথা পাই না? রিদ হাসে, দুষ্টুমি করে ফের মায়ের নাক টেনে ধরে। গায়ের কোটটি মায়ের মুখের উপর ঢিল মারে। মুখের উপরে থেকে কোটটি হাতে নিয়ে মায়া হৃদের দিকে তাকায়। হৃদ মায়ের কপালে টোকা মেরে চোখ টিপে হেসে বাসার ভিতর দিকে পা বাড়ায়। মায়া হৃদের কোট নিয়ে নাক ঘষতে ঘষতে হৃদের পিছন পিছন যেতে যেতে হঠাৎই মাথা চক্কর দিয়ে ওঠে। খেই হারিয়ে পড়তে গিয়ে পাশের পিলার ধরে নিজের ব্যালেন্স বজায় রাখে। থ মেরে কয়েক সেকেন্ড দাঁড়াতেই সামনে থেকে রিদ পিছনে ঘুরে মায়াকে ওইভাবে পিলার ধরে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা কপাল কুঁচকে প্রশ্ন করে বলে, কোনো সমস্যা? মায়া চোখ তুলে তাকায় হৃদের দিকে। মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বোঝায় কোনো সমস্যা না। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থাকে। এগিয়ে এসে মায়ের বাহু টেনে নিজের কাছে নিল। মায়ের গালে কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা চেকও করলো, কিন্তু মায়ের শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকায় সেও বিষয়টি আমলে নিল না। রাত 12টা ছুঁই ছুঁই। আবছা অন্ধকারময় বারান্দায় দাঁড়িয়ে ফোনে আলাপ চালাচ্ছে হৃদ। আলোচনাটা জরুরি, কাল দেশের বাইরে যেতে হবে তাকে। বউকে রেখে যেতে মন নারাজ হলেও মায়াকে নিয়ে যেতে পারবে না নিজের সাথে। প্রথমত গ্যাংস্টারদের চারিপাশ নিরাপদ না, দ্বিতীয়ত যাদের সাথে হৃদের মিটিং তারা সকলেই কালো দুনিয়ার পাওয়ারফুল সদস্য। এমন খারাপ চরিত্রের মানুষের সামনে সে তার বউকে এক মুহূর্তের জন্য প্রেজেন্ট করতে ইচ্ছুক না। হৃদ এক হাত ট্রাউজারের পকেটে গুঁজে ধীরে ধীরে নিজের খোঁড়া আলাপ চালালো। মায়া হৃদের খোঁজে বারান্দায় পৌঁছে আবছা আলোয় হৃদকে পিছন থেকে পেট জড়িয়ে ধরে পিঠে কপাল থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হৃদ মায়ার উপস্থিতি বুঝে কথা বলতে বলতে মায়ের একটা হাত টেনে নিজের ঠোঁট ছুঁয়ে পিছন থেকে মায়াকে টেনে সামনে আনলো। মায়া হৃদের পেট জড়িয়ে দাঁড়িয়ে থাকলে হৃদ মায়ের কপালের চারপাশে ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুঁজে দেয় দুপাশ থেকে। ফোনে কথা বলতে বলতে হৃদ মায়ের গাল টেনে কপালে নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে এক হাতে মায়াকে বুকে নিয়ে বসলো বারান্দার কাউচের উপর। হৃদ নিজের ফোন আলাপ বহাল রাখলো।
মায়া হৃদের উরুতে বসে দু হাতে হৃদের গলা জড়িয়ে ধরে মুখ গুজে বসলো ক্লান্তিতে। হৃদ ধীরে ধীরে মায়ের পিঠে আদুরে হাত বোলাতে বোলাতে বেশ অনেকটা সময় প্রণালাপ চালালো। একটা সময় কল কাট করে ফোনটি পাশে রেখে দু হাতে মায়ের কোমর জড়িয়ে ধরে হৃদ মিহি স্বরে বলে। কি মন খারাপ? আজ এত শান্ত যে? মায়া হৃদের গলায় মুখ গুজে বসা অবস্থায় বলে। কাল না গেলে কি এমন হয়? অনেক কিছু হয়। কাজে ফাঁকি দেওয়া পছন্দ না আমার। মাত্র 2 সপ্তাহের ব্যাপার। দেখতে দেখতে চলে যাবে। হৃদের কথায় মায়া মুখ তুলে তাকায় হৃদের দিকে, চোখাচোখি তাকিয়ে বলে। 15 দিন আপনার কাছে কম মনে হয়? এত পাষাণ আপনি। সবাইকে ছাড়া থাকতে খারাপ লাগবে না? সবার আবার কে? আমি কাউকে চিনি না। যে কারোর জন্য আমার দয়া মায়া লাগে না। জন্মের পর থেকে আমি বিদেশ বড় হয়েছি। ছোটবেলায় বাবা মার সাথে বাংলাদেশে আসতাম দাদা দাদিকে দেখতে। তাদের মৃত্যুর পর তেমন আসা হতো না খান বাড়িতে। নিজের কাজের জন্য বছরে বাংলাদেশে বেশ কয়েকবার আসা যাওয়া থাকলেও খান বাড়িতে আমি আসতাম 2 বছর পর পর 2 দিনের জন্য, তো দাদা দাদিকে দেখতে। এছাড়া খান বাড়িতে আমার মন বসতো না। অস্থির অস্থির লাগতো বাবা মার জন্য, তাই এখানে আসা হতো না। তখন আমার দুর্বলতা বলতে দাদা দাদিই ছিল। তবে তাদের ছাড়াও আমি দূরে বেশ থাকতে পারছিলাম। কিন্তু তোমার খানবাড়িতে আসার পর আমার মনে নতুন দুর্বলতার সৃষ্টি হয়। এরপর থেকে ধীরে ধীরে আমার অস্থির পা দুটো স্থির হয় তোমার নামে। অপ্রিয় জিনিসগুলো প্রিয় তালিকায় আসে। আজ আমার বলতে তুমি আছো। আর কিছু চাই না আমার। দয়া মায়া বাকি কারোর প্রতি আমার নেই। তোমার ইন্টার অবধি আমরা এই দেশে থাকবো। তারপর তোমাকে নিয়ে সুইজারল্যান্ডে আমার বাসায় ফিরে যাব। হৃদের কথায় মায়া চমকে উঠে বলে। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তোমার রায় চায়নি হৃদ। আমি যা বলবো তাই হবে। তুমি সেখানে লাইফ টাইম সেফ থাকবে। আমার কিছু হলেও সে দেশের সরকার তোমার সিকিউরিটির দায়িত্ব নেবে। তাই আমাদের সেখানে থাকাটা জরুরি। দেখো হৃদ, আমার কোনো পিছুটা নেই অ্যাকসেপ্ট তুমি আর দাদা দাদি ছাড়া। এখন দাদা দাদি বা কত বছর বাঁচবে, কিন্তু তুমি, আমি না থাকলে তোমার জীবনটাও যাতে সহজ হয় সেটা আমাকে দেখতে হবে। হৃদের কথায় মায়ের ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। এমনিই হঠাৎ হঠাৎ মুড সুইং করছে, খারাপ লাগছে। এখন আবার হৃদ মৃত্যুর কথা বলেছে মায়াকে, যেটা মায়া সহজভাবে নিতে পারে না। তারপরও হৃদ রিয়ালিটি বোঝাতে গিয়ে বারবার মায়াকে এই একই কথা বলতে থাকে। মায়া হৃদের দিকে তাকিয়ে থেকে হঠাৎই হৃদের গলায় মুখ গুঁজে গুমড়ে কেঁদে উঠে বলে। আপনি মরে যাবেন, আমিও আপনার সাথে সাথে মরে যাব। দুজনেই মরে যাব। তারপর আমাদের বেবিগুলো এতিম হয়ে দুনিয়ায় পড়ে থাকুক। ওদের মা বাবা কাউকে লাগবে না, ওরা এতিমই ভালো। মায়ার কথায় হৃদ বিরক্ত হয়। তাদের দুজনের মধ্যে মায়া হঠাৎ বেবির বিষয়টি টেনে আনাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ বহুবার মায়াকে বলেছে তার বেবি চাই না, চাই না মানে চাই না, একদম না। এখানে মায়া অহেতুক বারবার বেবি বেবি করাটা তার রাগের কারণ হয়। একটা সংসারে বাচ্চা লাগবে এমনটা কোনো কথা না। বাচ্চা ছাড়াও দুটো মানুষের ভালোবাসাময় জীবন লিড করতে পারে। এই যে হৃদ এখন দিব্যি ভালো আছে বউকে নিয়ে, এখন যদি তার দুটো বাচ্চা হয় তাহলে হৃদ আরো চাপে পড়বে। লাইফ লং দুর্বলতা বাড়বে। এতে হৃদের ক্ষতি। যেখানে জীবনের নিশ্চয়তা নেই সেখানে নতুন করে দুর্বলতা বাড়াতে চায় না হৃদ। মায়ার বারবার বেবি প্রসঙ্গতে হৃদ বুঝতে পারে মায়ার বেবি চাই, কিন্তু হৃদের চাই না। এই একটা বিষয় হৃদ কেন মায়াকে বোঝাতে পারছে না সেটাই বোঝে না। হৃদের জ্বলে ওঠা রাগটা গিলে মায়ার মাথাটা নিজের কাঁধ থেকে তুলে নিজের মুখোমুখি করে দু হাতে মায়ার চোখের জল মুছতে মুছতে বলে। আমাদের বেবি হবে না হৃদ। ঠিক আর এতিম হওয়ার চান্স নেই। আমরা দুজন ঠিক আছে। হৃদের কথায় মায়া হালকা নড়ে চড়ে বসে মিনমিন স্বরে বলে। যদি হয়? হৃদ বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে কটাক্ষ করে বলে। বলছি না হবে না? তারপরও যদি হয় তাহলে মাকে মেরে ছেলে এতিমখানে ফিরে আসবো, দেখিও। হৃদের ধমকের স্বরে কথায় মায়া হৃদের দিকে তাকিয়ে বলে। ছি, এত পাষাণ আপনি। হৃদ মায়ের রাগান্বিত লাল নাকটা টেনে বলে। হ্যাঁ, এত খারাপ আমি? হৃদের কথায় মায়া ছটফট করে উঠে বলে। ছাড়ুন আমাকে, থাকবো না আমি আপনার সাথে, ছাড়ুন। হৃদ হাসে। মায়ার সাথে দুষ্টুমিতে মেতেও আরো ঘনিষ্ঠ হয় তখন। দু হাতে মায়াকে আঁকড়ে ওর গলায় মুখ গুজতে গুজতে হৃদের হাতের স্পর্শগুলো আরো বেসামাল পায়, ঠিক হৃদের মতন। সকাল 8টা বাজে।
রোজকার মতোই মায়া রিতকে রেডি করিয়ে ভেজা চুলগুলো বেঁধে বোরখা পরছে কলেজে যাবে বলে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধতে বাঁধতে আয়না দিয়ে হৃদের দিকে তাকালো মায়া। হৃদ মনোযোগ সহকারে সোফায় বসে ভ্রু কুঁচকে ফাইল চেক করছে আর থেকে থেকে ব্ল্যাক কফিতে চুমুক বসাচ্ছে। ঝামেলাবিহীন জীবনটা মায়ার বেশ প্রেমময় যাচ্ছে। নিজের চারপাশে শুধু হৃদের প্রেমাবেশ পায়। মায়া অত্যন্ত সুখী। আজ হৃদ বিকাল করে থাইল্যান্ড যাবে 15 দিনের জন্য। তার জন্য ফাইলপত্র সবকিছু চেক করছে। নিচে থেকে টিয়ার গলা শুনতে পায় মায়া। আসিফ যেহেতু হৃদের সাথে চলে যাবে, তার জন্য টিয়াকে খানবাড়িতে রেখে যাবে সবার সাথে। মাস 2 হলো আসিফও বিয়ে করেছে টিয়াকে, তাও ঘরোয়াভাবে। টিয়ার বাবা মেয়ে বিয়ে দিবে না বলে রাজি হয়নি, এজন্য আসিফ ওনার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করেছে টিয়াকে সেদিন। এতে টিয়া অসন্তুষ্টি ছিল আসিফের উপর। প্রথম রাগও করেছে বেশ আসিফের সাথে, কিন্তু এখন বেশ আছে। আসিফ বুঝিয়ে শুনিয়ে নিয়েছে টিয়াকে। এই তো তারপর থেকে দিব্যি ভালো যাচ্ছে সবকিছু। মায়া আয়না দিয়ে হৃদকে দেখতে দেখতে হঠাৎই খালি পেটে গা গুলিয়ে বমি আসে। তাড়াহুড়োয় ওয়াশরুমে যেতে না পেরে জায়গায় বমি করে বসে মায়া। হৃদ মায়াকে বমি করতে দেখে চোখ তুলে তাকায়। হাতের ফাইলটা টি টেবিলের উপর রেখে তাড়াহুড়ো এসে ধরে মায়াকে। মায়া বারবার গা গুলিয়ে বমি করতে চাচ্ছে, কিন্তু খালি পেট হয়, অল্প পানি ছাড়া কিছুই বের হচ্ছে না পেট থেকে। ক্লান্তিময় মায়া গা ছেড়ে দিতেই হৃদ শক্ত করে মায়ার বাহু চেপে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসায়। মায়ার গায়ে তাপমাত্রা চেক করে ফ্রিজ থেকে ছোট পানির বোতল এনে মায়ের হাতে দিতে দিতে হৃদ বলে, হঠাৎ শরীর খারাপ হলো কিভাবে? সকালে কি খেয়েছিলে? মায়ের হৃদের হাত থেকে পানির বোতল নিয়ে অল্প পানি খেয়ে ফ্রেশ হয়ে হৃদকে বলল, একটু ঠান্ডা ক্যান খেয়েছিলাম। সিরিয়াসলি হৃদ, যা খুশি তাই খাও। খালি পেটে কাউকে দেখেছো ঠান্ডা খেতে? এসব বদভ্যাস কবে যাবে তোমার? হৃদের কথায় মায়ের চুপ থাকে। অকারণে বমি হয়েছে এমনটা না, সে সত্যিই সকালে ঠান্ডার ক্যান খেয়েছিল একটু, হয়তো এই জন্য বমি হয়েছে। শারীরিক দুর্বলতার পরও মায়া হৃদের সামনে সতেজ থাকলো। হৃদকে আর রাগাতে চায় না বলে হৃদ মায়াকে শাসিয়ে নিজের সাথে নিয়ে গেল নিচে খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে গিয়ে দেখলো আরাফ খান সাথে আয়ন বসে নাস্তা করছে নর্মাল ড্রেস আপে। হৃদ মায়া যেতেই আয়ন এক পলক তাকালো সেদিকে। হৃদ চেয়ার টেনে বসতেই হেনা খান এগিয়ে এসে হৃদের প্লেটে নাস্তা তুলে দিল। হৃদ খাওয়া শুরু করলো। হেনা খান মায়ের পেটে খাবার তুলে দিলে মায়া ওনার দিকে তাকিয়ে বলে, দাদি, বাবা তোমাকে ফোন করে কিছু বলেছিল আমাদের বাড়িতে যাওয়ার বিষয়ে? মায়ের কথা হেনা খান মায়ের প্লেটে দিতে দিতে বলে। কই না তো। মায়া অবাক হওয়ার মতো করে বলে, সত্যি তোমাকে বাবা ফোন করেনি দাদি? হ্যাঁ, সত্যি ফোন করেনি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি সেটা বলো। ফিহা আপু কই? তোমাদের কিছু বলেনি? মায়ের উত্তেজিত কথায় এবার চোখ তুলে তাকায় আরাফ খান। হেনা খান কিছু বলবে তার আগেই তিনি বলেন, কেন, কি হয়েছে? জরুরি কোনো কিছু? হেনা খান থেকে দৃষ্টি সরিয়ে মায়া আরাফ খানের দিকে তাকিয়ে বলে, না তেমন কিছু না। আসলে কাল রাতে হুট করেই জুইয়ের বিয়ে হয়ে গেছে মুক্তা আপুর দেবর শুভ ভাইয়ের সাথে। দুজনের মায়ের কথাটা যেন বজ্রপাত হলো আয়নের মাথায়। অবিশ্বাসের মতন চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ। কি? মায়া ছোট ছোট চোখ করে তাকালো আয়নের দিকে। এই মুহূর্তে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু মায়া। হৃদ খাবার খেতে খেতে মায়ার দিকে কপাল কুঁচকে তাকালো সন্দিহান দৃষ্টিতে, কিন্তু আপাতত মুখ খুলল না। সে পারিবারিক ঝামেলায় জড়াতে চায় না। মায়ার কথায় হেনা খান তাড়াহুড়ো করে বলে, কি বলছিস সেসব? হুট করে বিয়ে কিভাবে হলো? মায়া আয়নকে এক পলক দেখে হেনা খানের দিকে ঘাড় উঁচিয়ে তাকিয়ে বলে, হুটহাট বিয়ে না দাদি, দুজনের আগে থেকে বিয়ে ঠিক করা ছিল পারিবারিকভাবে। কয়েকদিন ধরেই নাকি শুভ ভাইয়া পরিবার চাচ্ছে বিয়েটা করিয়ে নিতে। শুভ ভাইয়ার দাদি অসুস্থ থাকায় হুট করেই নাকি কাল রাতে জুই আর শুভ ভাইয়ার বিয়েটা দিয়ে দেয়। এতে অবশ্যই জুইয়ের অমত ছিল না, রাজি ছিল। এখন তো জুই ওর শ্বশুর বাড়িতেই আছে। মায়ার কথায় হেনা খানের চিন্তিত মুখ করে তাকালো আয়নের শক্ত হয়ে ওঠা মুখের দিকে। অসন্তুষ্টির গলায় বলল, জুই বিবাহিত হয়ে জেনেও আরেকটা বিয়ে দেয় কিভাবে শফিক? মায়া তাড়াহুড়ো বলে, না না দাদি,
বাবা জানে না অয়ন ভাইয়ের সাথে জুইয়ের বিয়ে হয়েছিল সেটা। মানে না জেনেই এত বড় পাপ করলো শফিক? জুই চুপ থাকলো কেন? জুই কোনো জুই কেন শফিককে কিছু বললো না এই বিষয়ে? মায়া আয়নের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আমি কি জানি জুই কেন চুপ ছিল? আমাকে বলে কি লাভ? এখন ওদের বিয়ে হয়ে গেছে, আমাদের দাওয়াত করেছে, যেতে যাব। আম্মু বলেছে আরিফ ভাইয়া আসবে আজ আমাদের সবাইকে নিতে। বিশ্বাস না হলে তোমার নাতিকে জিজ্ঞেস করো, উনি সবাইকে বলবে আমি সত্যি বলছি নাকি সেটা। রাগান্বিত ভঙ্গিতে ঠাস করে উঠে দাঁড়ালো আয়ন। চেতে যাওয়ার কারণে নাক মুখ শক্ত করে ওই অবস্থায় বের হয়ে গেল বাইরের দিকে। মায়া বা অন্য কারোর কথা আর শোনার প্রয়োজন বোধ করলো না। এমনি রাগে শরীর ফেটে পড়ছে তার। সত্যি যদি আজ জুনের বিয়ে হয়ে যায় তাহলে আয়ন কাউকে নিস্তার দিবে না। তার ভালো মানুষের সুযোগ সবাইকে নেওয়া বের করবে এবার। হাদিস বা আইনগত দুই দিক থেকেই এখনো জুনি তার বউ। আয়নের সাথে বেইমানি করার ফল বের করবে। স্বামী থাকতেও নাগর জুটিয়ে রেখেছিল আগের থেকে, সেটা আয়নকে জানানোর প্রয়োজন বোধ পর্যন্ত করেনি। এখন শ্বশুরবাড়িতে গিয়েছে না, ঠিক আছে, আজ আয়ন সেই শ্বশুরবাড়ি থেকে উঠিয়ে আনবে। দেখি কে আটকায় তাকে। বেইমানি করার ফল বের করবে। গাড়ি ঘুরিয়ে রাস্তার মোড়ে থামলো আয়ন। এই তো সামনেই দেখা যাচ্ছে জুঁই শুভর সাথে হাসি মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রাগান্বিত আয়নের চোখে লাগলো জুঁইয়ের হাস্য উজ্জ্বল মুখটা। তিরতির করার আগে মুহূর্তেই বিষ ফুটে গেল শরীরে। আয়ন দাঁত কিরমির করে গাড়ি থেকে নামলো। ঠাস করে গাড়ির দরজাটা লাগিয়ে এগিয়ে গেল জুঁইয়ের উদ্দেশ্যে। গায়ে এখনো তার বাসার কাপড় পরা। হসপিটাল থেকে বাসায় ফিরেছিল শেষ রাতের দিকে। ঘন্টা তিনেক ঘুমিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসেছিল, ফের বাবার ব্যবসার কাজে বাহিরে যাবে বলে। নাহিদ চৌধুরীর হঠাৎ মৃত্যুতে আয়ন আর বাবার এলোমেলো ব্যবসাটার হাল ধরেছে বিগত 1 মাস ধরে। আর তাকেই যেন বিপত্তি বাঁচল। আয়নের কাছে তার বাবার সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে একের পর এক, যেটা অত্যন্ত চমকপূর্ণ। আয়ন ভিতর থেকে ভেঙে পড়েছিল যখন জানতে পারল নাহিদ চৌধুরী কালো দুনিয়ায় নারী পাচারের ব্যবসায় জড়িত ছিল এবং সে এই ব্যবসার লিড করত একচ্ছত্র আধিপত্যের সঙ্গে। আর এই একটি বিষয় আয়নকে বেশ কষ্ট দিচ্ছে বিগত দিন ধরেই। বাবার মৃত্যুতে এতদিন শোকে থাকলেও এখন যেন নাহিদ চৌধুরীর সত্যিতে আয়ন আরো বেশি কষ্ট পাচ্ছে। মৃত ব্যক্তিকে প্রশ্ন করা যাবে না, তবে জীবিত থাকার অবস্থায় আয়ন কেন ওর বাবার কাছে খোঁজ নিল না? এই একটি বিষয়ের আফসোস সারা জীবন থাকবে। জুঁইয়ের উপর ওর প্রথম রাগ ছিল, কিন্তু সেই রাগ একটা সময় পড়েও গেছিল। কিন্তু হঠাৎ করে নাহিদ চৌধুরীর মৃত্যু, তার অ্যাক্সিডেন্ট, মেহেরবানের মানসিকভাবে ভেঙে পড়াটা ছিল আয়নের অতিরিক্ত মানসিক চাপের কারণ। এত কিছুর মাঝে সে নিজেকে সময় দিচ্ছিল সবকিছু গোছাতে। বাবার একের পর এক সত্য প্রকাশে সে আরো বেশি দুর্বল হয়ে পড়েছিল বলেই সে এক প্রকার ইচ্ছে করেই জুঁইকে ব্লক করে দেয় নিজের এলোমেলো পরিস্থিতি একা সামাল দিতে। আয়ন নিজেই বাবার সত্যি সামলে উঠতে পারছিল না। এমন অবস্থায় যদি আয়ন জুঁইয়ের সাথে কথা বা যোগাযোগ করতো তাহলে আয়ন কখনো না কখনো দুর্বলতার বশে জুঁইকে বাবার অমানুষ হওয়ার সত্যিটা বলে ফেলতো। সে চায় না বাবার সত্যিটা পরিবারের সামনে আসুক। মৃত মানুষের উপর যত আঙুল তুলবে ততই নোংরা হবে সবকিছু। তবে নাহিদ চৌধুরী জীবিত থাকলে হয়তো আয়নের সঠিক আইনের ব্যবস্থা নিত, কিন্তু মরা মানুষের উপর কি ব্যবস্থা নিবে? তারপর আবার বাবা হয় ওর। সব মিলিয়ে আয়ন এখনো জবুথবু অবস্থায় আছে, কিন্তু তাই বলে এই নয় যে তার বউ অন্য ছেলে হাত ধরে ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায়, আর সেটা সে আপোষে মেনে নিবে সহ্যশীল পুরুষেদের মতন। আয়ন কিছুদিন নিজের জন্য সময় নিচ্ছিল, কিন্তু বউকে অন্য ছেলের হাতে তুলে দেওয়ার জন্য নয়। আয়নের ভালো মানুষের সুযোগ সবাইকে নেওয়া বের করবে। রেস ঠিকই বলে, ভালো মানুষের মূল্য কেউ দেয় না। আসলে ভালো মানুষদের প্রয়োজনই এই কালের যুগে নেই। বেখেয়ালি জুঁই তখনও কাঁধে কলেজের ব্যাগ জড়িয়ে দাঁড়িয়ে শুভর থেকে একটা শপিং ব্যাগ নিচ্ছে, মুক্তাকে পাঠিয়েছে ওর জন্য। মূলত জুঁই সেটা নেওয়ার জন্যই বাড়ির রাস্তা দাঁড়িয়ে থাকা শুভর জন্য অপেক্ষা করছিল। শুভ আসার পর সৌজন্য খাতিরে কুশলাদি জিজ্ঞাসা করছিল একে অপরের হাসি মুখে, যেটা আয়ন দূর থেকে চোখে পড়ে।
আয়ন রাগান্বিত পায়ে ধূপ ধাপ হেঁটে হঠাৎ জুঁইকে পিছন থেকে টেনে নিজের কাছে আনে শুভর থেকে, যার দরুন হাতের শপিং ব্যাগটা নিচে পড়ে যায়। আচমকা হ্যাঁচকা টানে জুঁই চমকায়, চোখ তুলে তাকাতে চাইলে ঠাস করে থাপ্পড় পড়ে বাঙ্গারে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় শুভ। কি হয়েছে বিষয়টা বুঝতে তার 2 সেকেন্ড লাগলো, কিন্তু বুঝতে পেরে তেতে ওঠে আয়নের রুট ব্যবহারে। জুঁই ভালোবাসার মানুষ শুভর, আজ পর্যন্ত জুঁইয়ের অমর্যাদা সে করেনি। আয়ন আর জুঁইয়ের মধ্যকার সম্পর্কটা সে জানে, কিন্তু সবটাই তো পরিস্থিতির শিকার। তাহলে এত কিসের অধিকারে মারলো জুঁইকে এই ডক্টর সাহেব? আত্মীয়তা বলে থাপ্পড় মারলো? আত্মীয় তো শুভ হয় আয়নের মতো করেই। শুভ আয়নের উপর রিয়াক্ট করতে চাইলে মধ্যস্থ হয়ে বাধা দিয়ে দাঁড়ায় জুঁই। আয়ন রাগে কটমট করে অগ্নিদৃষ্টিতে তাকায় সেদিকে। রাগে শরীর ফেটে পড়ছে তার, ইচ্ছে করছে জুঁইকে আরো 2টো থাপ্পড় মারতে। বিয়ে করা, নাগর পাতানো সব বের করত। আয়নের চেপে রাখা রাগটা দমন করতে না পেরে ফেটে পড়লো আবারও জুঁইয়ের ওপর। জুঁইয়ের হাত টেনে আবারও নিজের দিকে ঘুরিয়ে শক্ত হাতে গাল চেপে দাঁতে দাঁত পিষে পড়ল। 2 দিনের দূরত্বে নতুন স্বামী জুটিয়েছেন যে, আমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করিস নি? বাসর করে সোজা রাস্তায় দাঁড়িয়েছিস? গালের ব্যথায় পুকুরে উঠে জুঁই আয়নকে হাত দিয়ে সরাতে চেয়ে বলল, কি স্বামী? কার বিয়ে? কার কথা বলছেন আপনি? আজে বাজে বকছেন কেন? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। সাধু মহিলা আমাকে মিথ্যে বলিস? কাল রাতে শুভকে বিয়ে করিসনি তুই? আমার সাথে বেমানি করিসনি তুই? বল। গাল ছিঁড়ে দাঁতের সাথে লেগে যাওয়ার উপক্রম হলো আয়নের হঠাৎ চেপে ধরায়। ব্যথায় জুঁইয়ের চোখে পানি আসলে ও জোর করে 2 হাতে আয়নের বুকে হঠাৎ ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে সরাতে বলে, অসভ্যতা করার জন্য সবসময় আমাকে কাছে পান আপনি? আমি কেন শুভ ভাইয়াকে বিয়ে করতে যাব? ডিভোর্স হয়েছে আপনার সাথে আমার, যে আরেকটা বিয়ে করব। তবে হ্যাঁ, বিয়ে করার প্ল্যানিং আছে। আপনাকে ডিভোর্স দিয়ে শুভ ভাইয়াকে বিয়ে করব। হয়েছে এবার, যান আপনি। পারলে আরো কোথাও থেকে আমাকে ব্লক করুন কি, যান। জুঁইয়ের কথায় আয়ন চমকে উঠে থামে। সন্দেহপূর্ণ দৃষ্টিতে কপাল কুঁচকে তাকায় জুঁইয়ের দিকে। কে মিথ্যে বলছে, মায়া নাকি জুঁই? মায়ার মিথ্যে বলে লাভ কি? তাছাড়া জুঁইকে দেখে মনে হচ্ছে না সে কাল রাতে বিয়ে করেছে। সাধারণ বেশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে আসছে তার সামনে। তাছাড়া জুঁই কাল বিয়ে করলে আজ সকালে কলেজে যেতে দিত না কেউই। তাহলে কি মায়া মিথ্যে বলে আয়নকে জুঁইয়ের কাছে পাঠালো? কিন্তু কেন? আয়ন আর জুঁইয়ের মধ্যকার সম্পর্কটা ঠিক করার চেষ্টায়? মায়ার চোখে পড়েছিল আয়ন আর জুঁইয়ের মধ্যকার হওয়া মনোমালিন্যটা? হয়তো চোখে পড়েছিল, এই জন্যই তো মিথ্যা বলে তাকে পাঠালো জুঁইয়ের কাছে। মায়ার মিথ্যেটা খারাপ হয়নি, অনেক তো হয়েছে। এবার আয়নের দরকার জুঁইকে নিজের কাছে রাখা চিরতরে বউ করে। আয়নের বাবা নেই, মা অসুস্থ, ফিহার বিয়ে হয়ে গেছে। সে শ্বশুরবাড়ি ছেড়ে কতদিন থাকবে তাদের সাথে? দিন শেষে ফিহাও চলে যাবে নিজের স্বামীর ঘরে। আয়নও এই মুহূর্তে যতটা মানসিক চাপে দিন পার করছে, এই সময়ে আয়নের জুঁইয়ের সঙ্গের একমাত্র প্রয়োজন। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে আয়ন শান্ত হলো, কিন্তু রাগ পড়ল না। জুঁইয়ের বাগদত্তা যে শুভ ছিল সেটা এতদিন তাকে কেন জানায়নি? জুঁই তো অন্যের বউ। প্রীতির মানুষের সাথে হেসে খেলে এত ভাব জমাতে হবে রাস্তায় দাঁড়িয়ে? অয়নের শান্ত মুখ গম্ভীর হলো। বাড়ন্ত রাগ চেপে রেখে খপ করে জুঁইয়ের হাত চেপে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। শুভ এগিয়ে এসে বাধা দিল তাকে। হতভম্ব জুঁই ভয় পাচ্ছে আয়নের পরবর্তী রাগী রূপে। আয়ন রাগ বিষে অত্যন্ত গাম্ভীর্য কণ্ঠে শুভকে বলল, ডোন্ট ডু দিস মিস্টার আহমেদ। বাধা শুনতে আসেনি, বউ নিতে আসছি। বউ তো নিয়ে যাব। বাধা না দিয়ে বোন সমতুল্য বিয়ানের শ্বশুর বাড়িতে আসবেন বীর দাওয়াত খাতে। আমন্ত্রণ রইল, এবার পথ ছাড়ুন। মাথা এমনি গরম, নিজের প্রেস্টিজ নষ্ট করতে চাচ্ছি না শ্বশুর বাড়ির রাস্তা। বুঝিনি তো ভাই, কেন অহেতুক ঝামেলা করছেন বলুন তো? দুনিয়ায় এদিক থেকে সেদিক হয়ে গেলেও আজ আমি বউ নিয়ে যাব ইনশাল্লাহ। এবার সামনে থেকে সরেন তো দেখি। গাড়ির ফ্রন্ট সিটে বসে আছে আয়ন আর জুঁই। গম্ভীর মুখে আয়ন গাড়ি ড্রাইভ করলে জুঁই বেশ অস্থিরতায় ছটফট করছে তখনকার বিষয়টি নিয়ে। আয়ন এক প্রকার জোর করেই জুঁইকে নিজের সাথে নিয়ে এসেছে শুভকে ঠেঙিয়ে। গরমা গরমিতে শুভ হয়তো এতক্ষণে জুঁইয়ের পরিবারের কাছে সব কিছু বলেও ফেলেছে। জুঁই আর আয়নের বিয়েটা শফিকুল ইসলাম কিভাবে নেন সেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে জুঁইয়ের। টেনশনে এক জায়গায় বসেই থাকতে পারছে না। অস্থিরতায় ছটফট করছে, সিটে নড়ে চড়ে বারবার আয়নের দিকে তাকাচ্ছে।
আবার রাস্তা দেখছে। কি করবে, কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে আয়নের ও রকম ব্যবহার করার কারণটাও জুঁই শুনেছে আয়নের কাছ থেকে। ইতিমধ্যে আয়ন বলেছে মায়া মিথ্যে বলে তাকে পাঠিয়েছে এখানে। এতে জুঁইও বুঝতে পারে মায়া তাদের মধ্যকার সম্পর্কটা ঠিক করতে চাচ্ছে বলেই এমনটা বলা। হয়তো মায়া সফলও হয়েছে, কিন্তু জুঁই ভয় পাচ্ছে শফিকুল ইসলামকে নিয়ে। সত্যিটা জানার পর তিনি কি করবেন? জুঁইয়ের এত এত টেনশনের মধ্যে আয়ন ড্রাইভ করতে করতে বাম হাত বাড়িয়ে রেডিওতে গান ছেড়ে দিল। ভলিউম বাড়িয়ে বাজালো। তুমি মোর জীবনের ভাবনা, ও হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। এইটুকু বাজতেই জুঁই খপ করে গানটা বন্ধ করে দিল রাগে। এমনটা না সে গানটা অপছন্দ হয়েছে, গানটা পছন্দেরই, তবে এই মুহূর্তে পরিস্থিতিটা পছন্দের না। সে অতিরিক্ত টেনশনে আছে, হয়তো যে কোনো সময় কান্নাও করে দেবে। এই সময় যে আয়ন জুঁইয়ের মজা নিচ্ছে সেটা তার উদাসীনতার ব্যবহারেই বোঝা যাচ্ছে। জোরপূর্বক বাসায় ধরে নিয়ে যাচ্ছে, আবার কারণও বলছে না, শুধু বলেছে আজ থেকে জুঁই আয়নের সাথে থাকবে, ব্যাস। এই ব্যাস বললে কি হয়? খান বাড়ির সবাই জুঁইয়ের আর আয়নের বিয়েটা জানলেও জুঁইয়ের পরিবার তো ঘুণাক্ষরেও জানে না। সবচেয়ে বেশি ভয় শফিকুল ইসলামের রিয়াকশনের কথা চিন্তা করে হচ্ছে। জুঁইয়ের এত এত টেনশন কমাতে আয়ন কই জুঁইকে সান্ত্বনা দিবে তা না করে উল্টো গান ছেড়ে মজা নিচ্ছে ওর। শান্ত শীতল পরিবেশে নীরব থেকে দুজন দুজনার মধ্যকার অভিমানের পাল্লা ছাড়ল। আয়ন খানিকটা চুপ থেকে ফের হাত বাড়িয়ে গানটা ছাড়তে ছাড়তে আয়ন বলল, বুঝলেন জুই, মনে রং লাগছে। অবশেষে আমি একটা বউ পেলাম। আহা, কি শোক! আজ আমার কষ্ট ঘুচল। আমার রাতে আর একা ঘুমাতে হবে না বলেই তো পছন্দের গান শুনছিলাম মনের সুখের। উফ, আমি তো রাতের কথা চিন্তা করছি। আচ্ছা জুই, এই যে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন স্বামী সংসার করতে, সেই মোতাবেক আজকে আমাদের বাসর হওয়ার কথা, তাই না? জুই, রাত কখন হবে? আমি কিন্তু রাতে অপেক্ষায় আছি। অসুস্থতা চেপে ক্লাসগুলো শেষ করতে চেয়েছিল মায়া, কিন্তু শরীর অবশেষে সায় দিল না। বিগত কয়েক দিনের মায়ার চেপে রাখা অসুস্থতা তুমুলভাবে প্রকাশ পেল যখন মায়ার চলতি ক্লাসের মধ্যে মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। ক্লাসে বেঞ্চের কোনায় লেগে কপাল কেটেছে মায়া, কিন্তু ততক্ষণে মায়া জ্ঞান হারিয়ে ফেলে। টিয়া, ছায়া সহ চলতি ক্লাসের বাকি ছাত্রীরা হইচই বেঁধে এলোমেলোভাবে মায়াকে নিয়ে টানে অজ্ঞানরত মায়াকে বেঞ্চে বসানোর চেষ্টা করলো। দুপাশ থেকে ছায়া, টিয়া মায়াকে ধরে বসলো উত্তেজিত ভঙ্গিতে, মায়াকে ডাকতে ডাকতে। হঠাৎ মায়ের অজ্ঞান হওয়ার কারণটা কেউ না জানলেও ক্লাস টিচার তৎক্ষণাৎ বাহিরে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের ডেকে ভেতরে আনলো। মায়ার অবস্থা দেখে ওরা তাড়াহুড়ো খান বাড়িতে ফোন করলো মায়ার জ্ঞান হারানোর বিষয়টি জানাতেই। হেনা খান বাড়ি থেকে 10 মিনিটের মধ্যে মায়ার কলেজে পৌঁছালো মায়াকে নিতে। মায়াকে আলাদা রুমে কলেজের ম্যাডামরা উপস্থিত থেকে টিয়াকে দিয়ে মায়ার মাথায় পানি ঢালতে দেখে হিনা খান অস্থির ভঙ্গিতে সেদিকে দৌড়ে যায়। মায়া জ্ঞান ফিরেছে, তবে দুর্বলতায় চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়াকে অসুস্থতায় ঝিমোতে দেখে তিনিও অত্যন্ত অস্থির হয়ে ওঠেন। হঠাৎ করে মায়ার এতটা অসুস্থতার কারণ বুঝতে না পেরে তিনি তাড়াহুড়ো করে মায়াকে কোনো রকম উঠিয়ে টিয়াকে নিয়ে বডিগার্ড সহ গাড়ি নিয়ে সোজা যান হসপিটালে। পার্সোনাল ডাক্তারের পরামর্শে মায়া বেশ কিছু সন্দেহজনক টেস্ট করান হেনা খান। সবগুলো টেস্টই হেনা খানের কাছে সন্দেহজনক লাগলো। তিনি ভালো মন্দ সব বুঝেন, কিন্তু মায়ার বেলায় যেন মন বুঝতে নারাজ। বারবার বলছে এই বুঝি সত্য নয়, মিথ্যে হবে। যদি সত্য হয় তাহলে ওনার দীর্ঘদিনের করা দোয়া কবুল হতে যাচ্ছে। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছে ভেবে মনে মনে নিজের মধ্যেই অস্থিরতা কাজ করছে। রিপোর্ট কাল আসবে বলে মায়াকে নিয়ে সোজা খানবাড়িতে গেল তিনি। যত্ন সহকারে মায়াকে রিডের রুমে শুইয়ে দিয়ে নিচে আসতেই ড্রয়িং রুমে মুখোমুখি হয় আয়ন আর জুঁইয়ের। বিস্ময়কর রেস টেনে একটা মুহূর্তের জন্য হেনা খান মায়ের কথা ভুলে গিয়ে এগিয়ে যায় আয়নের দিকে।
জুঁইকে আয়নের সঙ্গে দেখে অধৈর্য গলায় তিনি বললেন, তুই জুইকে কোথায় পেয়েছিস সায়ান? ওর না বিয়ে হয়ে গেছে তাহলে? জুঁই হাঁসফাঁস করে আড়ষ্ট হয়ে গেল জড়তায়। সামনে কেমন পরিস্থিতির মুখোমুখি হবে ওর জানা নেই, তবে সে বেশ ভয়ার্ত এই বিষয়ে। আয়ন জুঁইয়ের হাত চেপে ধরে রাখা অবস্থায় বলল, আমি ডিভোর্স দিয়েছি যে অন্যকে বিয়ে করবে। আমার বউ আমারই আছে। জুয়ের বিয়ে হয়েছে এটা মায়া মিথ্যে বলেছিল আমাকে। এখন সব ঠিকঠাক আছে। তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো এই সপ্তাহের মধ্যে। ততদিন জুই খান বাড়িতে থাকবে। আয়নের কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলো না হেনা খানের। বিয়েটা ছেলে খেলা নয়, এই বললাম তো এই হয়ে গেল। একটা প্রিপারেশনের দরকার আছে, আত্মীয় স্বজনরা আছে, আরো কত কি। তাছাড়া মায়ের পরিবারের দিকটা তো দেখতে হবে নাকি। জুঁইয়ের সত্যিটা এখনো জানানো হয়নি ওদের। তারা সবটা শুনে কি রিয়াক্ট করে, মেয়ে বিয়ে দিতে রাজি হয় কি না, সেটাও তো আছে। এই সব কিছু ঠিকঠাক করতেও তো সময়ের প্রয়োজন। হঠাৎ করে পাগলামো করলে তো হবে না, তাই না? 1 সপ্তাহর ঊর্ধ্বে লাগবে জুঁইয়ের বাবাকেই বোঝাতে। সেখানে বিয়ে দিবে না দূরের কথা, কারণ শফিকুল ইসলাম মায়ার থেকে জুঁইকে নিয়ে বেশি পজিটিভ। জুঁইয়ের কোনো বিষয় বিন্দু মাত্র আপোস করে না তিনি কিছুতে। সেখানে কতটা ঝামেলা করবে কে জানে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো মায়াদের পরিবার মধ্যবিত্তর মধ্যে পড়ে। সেখানে পর লাগাতার এতবার বিয়ের আয়োজনে টাকা খরচ করাটাও তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা। এখন আবার জুঁইকে বিয়ে দেওয়াতে টাকার প্রয়োজন। শফিকুল ইসলাম অন্য থেকে 2 টাকাও নেবে না আত্মসম্মানের জন্য। সেখানে ওনাদেরও মায়ের পরিবারের দিকটা দেখা উচিত। এমন তাড়াহুড়ো করলে তো আর চলবে না, তাই না? হেনা খান সবটা চিন্তা করে নাকচ্ছরে বলল, 1 সপ্তাহের মধ্যে তোদের বিয়ে দেওয়া অসম্ভব। শফিক মানবে না। তাছাড়া শফিককে তোর জন্য জুইকে বোঝাতেও সময় লাগবে। তোদের বিয়ের কথা জানাতে হবে। সবটা শুনে শফিক স্বাভাবিকভাবে নেবে না বিষয়টা। তাই বলছি, অধৈর্য না হয়ে সময় দে। আমরা শফিককে বোঝাই তোদের বিয়ের বিষয়টা নিয়ে। হেনা খানের কথা আয়ন রাগ ক্রোধ নিয়ে কিছু প্রকাশ করলো না। সে জানে এমন কিছু হবে তার সাথে, সেজন্য সে পূর্ব থেকেই সবকিছু চিন্তা ভাবনা করে রাখে। আয়ন এক মুহূর্তের জন্য হৃদের মতন ক্রিমিনাল বুদ্ধি খাটিয়ে বলল, ওনাদের খান বাড়িতে আসতে বলো নানুমা। আমার আর জুয়ের বিয়ের সত্যিটাও জানাও, বোঝাও। মানলে ভালো, এই সপ্তাহে আমাদের বিয়েটা ঠিক করে ফেলো। নয়তো জুই আর খান বাড়ির থেকে নিজের বাপের বাড়ি ফিরে যাবে না। আমি দেব না, এই শেষ। আমি বউ পেয়ে গেছি, আর অনুষ্ঠানেরও দরকার নেই। আমি আর জুইকে তাদের কাছে ফেরত পাঠিয়ে দেব না, এটাও জানিয়ে দিও। আয়নের এই কড়া কথার মুহূর্তে হতবুদ্ধি হয়ে গেল জুঁই আর হেনা খান। আয়ন যে এইভাবে জুঁইকে উঠিয়ে এনে মেকে বসবে ভাবেনি কেউ। এটা কোনো কথা? হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে মত্ত সবাই, হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হবেই না কেন? খান বাড়িতে বিয়ে বলে কথা, সব কিছুতে মাতামাতি থাকবেই। আয়নের কথা মতোই 1 সপ্তাহ তারিখ ধরে বিয়ের দিন ধার্য করা হয়েছিল দুজনে। প্রথমে শফিকুল ইসলামের আয়নকে নিয়ে দ্বিমত ছিল শুভর জন্য, কিন্তু পরে যখন জানতে পারলো দুজনের পূর্ব থেকে বিয়েটা হয়েছিল, তাই তিনি বেশ একটা অমত করেনি, আপোষের মত দিয়ে বসেন। কারণ আয়নকে ওনার কাছে জামাতা হিসেবে বেশ পছন্দ ছিল পূর্ব থেকেই। নম্র ভদ্র, আবার পেশায় ডাক্তার, এমন ছেলে কার না পছন্দ নিজের মেয়ের জন্য। সেক্ষেত্রে শফিকুল ইসলামও জুঁইয়ের জন্য আয়নের সম্পর্কটা যুক্তিসঙ্গত মনে করেছিল। সত্যি কথা বলতে ওনার ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বা করা নিয়ে কোনো আফসোস নেই। ছেলের বউ থেকে শুরু করে মেয়েদের জামাতা পর্যন্ত আল্লাহ তাআলা ওনার মন মতন মিলিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু হৃদ ছাড়া ওনার কোনো কালেই হৃদকে পছন্দ ছিল না। পছন্দ হওয়ার মতন কোনো কাজও করেননি গুন্ডামি ছাড়া। শফিকুল ইসলাম মায়ের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় থাকে হৃদের জন্য। ওনার মনে ভয় হয় এই বুঝি হৃদ মায়াকে আঘাত করে বসলো বা মেরে ফেলে দিল অগোচরে। সবার আদুরে ছোট মেয়ে ওনার, অথচ এই মেয়ের কপালেই জুটল গুন্ডা খারাপ একটা ছেলে, যার কাজের ঠিক নেই। ভালোবাসা সংসার কি বুঝে না সেই ছেলের সাথে ওনার মেয়ে কতদিন টিকে থেকে সংসার করতে পারবে আল্লাহ জানে। শফিকুল ইসলাম মনস্তাত্ত্বিক বিষয় ভেবে গুমোট নিঃশ্বাস ফেলে বাড়ির উঠোনে স্টেজের দিকে তাকালো, যেখানে মায়া হলুদ রঙা জামদানি শাড়ি পরে জুঁইয়ের পাশে হাসি মুখে বসে হলুদ লাগাচ্ছে জুঁইকে। 2 বোনের হাসিটা বেশ নজর লাগার মতন।
একই রকম দেখতে। শফিকুল ইসলাম জুঁইকে তৃপ্তিময় দৃষ্টিতে দেখে ফের মায়ের দিকে তাকালো হতাশ দৃষ্টিতে। মেয়েটার সুখ কতদিন থাকে আল্লাহ জানে। শফিকুল ইসলাম মায়ের দিকে তাকিয়ে ফের দীর্ঘশ্বাস ফেলতেই আরাফ খান এসে পাশ থেকে কাঁধ জড়িয়ে ধরে দাঁড়িয়ে বলে। কি ভাবছো শফিক? শফিকুল ইসলাম মায়ের দিকে তাকিয়ে বলে, ভাবছি খান ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চাই না বলে বলে আমার একটা মেয়েকে সেখানে দিতে চাইনি, অথচ আমার ভাগ্যে কি লীলা খেলা দেখুন চাচা। আমার একটা মেয়ের জায়গায় বাকি দুজনও সেই সম্পর্কে জড়িয়ে পড়েছে। তবে বাকি দুজনের বিয়ে দেওয়া বা করা নিয়ে আমার ভিতরে কোনো আফসোস নেই। ফিহাকে ছেলের বউ হিসেবে পেয়ে যতটা সন্তুষ্ট আমি, ঠিক ততটাই আয়ানকে জামাতা হিসেবে পেয়ে সন্তুষ্ট। কিন্তু এত কিছুর মাঝেও আমার ছোট মেয়েটার কপালটা আর গুজল না, অনিশ্চিত ভবিষ্যৎ পড়েই রইল। শফিকুল ইসলামের কথায় মানে বুঝলো আরাফ খান। শফিকুল ইসলাম যে রিতকে পছন্দ না সেটাও তিনি জানেন। পছন্দ না হওয়ারই কথা, রিত মানুষটাই এমন, কারোর সাথে মিশতে চায় না, উগ্র আর বদমেজাজি টাইপের ব্যবহার করে সবার সাথে। তবে এত কিছুর মাঝে যেটা সত্য সেটা হলো হৃদের ভালোবাসা। হৃদ সহজে কাউকে নিজের সাথে জড়ায় না, কিন্তু একবার জড়িয়ে পড়লে আর ছাড়তে জানে না। ছাড়া জিনিসটাই বোঝে না। আপোষে না থাকলে জোর করে হলেও রাখবে, তারপরও ছাড়বে না। হৃদ নিজের ভালোবাসার মানুষের যত্ন করতে জানে। বাহিরের মানুষের জন্য হৃদ খান যতটা খারাপ ভয়ানক, ঠিক ততটাই ভালোবাসার মানুষদের জন্য কোমল, বিশেষ করে মায়ার জন্য। তাছাড়া হৃদের ভালোবাসার মানুষ খুব কম। ওনারা স্বামী স্ত্রী আর মায়া, এই তিনজন মানুষকে ঘিরেই হৃদের ভালোবাসা বা জীবন সংসার। আরাফ খান চোখ আউড়িয়ে মায়ের হাস্যজ্জ্বল মুখটার দিকে আলতো হেসে মিহি স্বরে বলতে লাগলো। ভাগ্য আমার, আমি তোমার মতো আদর্শ বাবার আদর্শ ছেলে মেয়েদের পেয়েছি আমার বংশধরের জন্য। জোড়া আল্লাহ বানাই শফিক, যে যার জন্য উত্তম তিনি তার সাথে অপরজনের জোড়া মিলে দেন। সেক্ষেত্রে আমি বলবো আয়ান, জুই, ফিহা, আরিফ সবাই তোদের উত্তম সম্পর্কে পেয়েছে। এখন তুমি যদি তোমার ছেলে মেয়ের সবার সম্পর্কে একপাশে নিয়ে হাজিরতের কথা বলো, তাহলে বলবো এখানে সবার থেকে ভাগ্যবতী মায়া। মায়া সম্পর্কের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে। কেন বলছি জানো? মায়ের বয়স কম হয়নি শফিক, আমি দুনিয়া দেখেছি অনেক। সেই অভিজ্ঞতা থেকে বলছি, আয়ান, রাফিক, জুই, ফিহা এরা সবাই বাস্তববাদী মানুষ। আল্লাহ না করুক জীবন কোনো কারণে যদি এরা হুঁচুট খায়, তাহলে একে অপরের সঙ্গে ছেড়ে তারা এক জীবন লিভ করতে পারবে সহজেই। হয়তো ভালোবাসার জন্য কষ্ট পাবে, কিন্তু তারপরও আত্মসম্মান ঠেকিয়ে বা বাস্তবতা মেনে এগিয়ে যাবে জীবনে। কিন্তু সেই ক্ষেত্রে হৃদ পারবে না, একদমই পারবে না। এখানে হৃদ সবার থেকে বেশি বাস্তবতা বুঝলেও সে ছেড়ে যাওয়া বা দেওয়া এই একটা জিনিস কিছুতেই বুঝে না। হৃদের কথা হলো, ধরেছি তো ধরেছি, ছাড়াছাড়ি আবার কি? মানে ছাড়াছাড়ি বিষয়টা ওর পাল্লায় পড়ে না। এমনিতেই হৃদ রাগী, জেদি, ঘাড় তেরা মানুষ হলেও সম্পর্কের দিক থেকে সে কোমল। সেখানে বিন্দুমাত্র আত্মসম্মানবোধ খুঁজে পাবে না। মুখে 100 বার বলবে থাকবো না, দরকার নেই, চলে যাব, কিন্তু দিন শেষে দেখা যাবে সে ঠিকই উপস্থিত আছে ভালোবাসার মানুষের কাছে, আত্মসম্মান বোধ ছেড়ে। হৃদ ছাড়াছাড়ি জিনিসটা সহ্য করতে পারে না, কারণ মৃত্যু ন্যায় ছটফট করে। তাই সে মায়াকে অমৃতও ছাড়বে না। এবার যে যত কিছুই করুক না কেন, এবার তুমি বলো সম্পর্কের দিক থেকে কে বেশি ভাগ্যবতী, মায়া নাকি বাকি সবাই? শফিকুল ইসলাম আরাফ খানের দিকে চোখ তুলে তাকাতেই তিনি এক গাল হেসে আশ্বাস করলো ওনাকে। তিনি এক পলক আরাফ খানকে দেখে ফের মায়া হাসি মুখের দিকে তাকালো। মায়ের মুক্ত ঝরা হাসি প্রকাশ করে যে সে স্বামীর ঘরে কতটা ভালো আছে। ভালো থাকলেই হয়, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই দোয়াই তিনি করেন। আরাফ খান, মায়া, টিয়া, ছায়া, মারিহা, নিহা, সোহাগ সহ খানবাড়ির বাকি কাজিন সদস্যদের নিয়ে আশুগঞ্জ থেকে ফিরল খানবাড়িতে। ফিহা আশুগঞ্জেই আছে, আরিফের বউ হয়ে জুঁয়ের বিয়ে কাজে হাত চালিয়ে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক আছে কিনা। মায়া আজকে সারা দিন ধরে জুঁয়ের সাথে নিজের বাড়িতে ছিল।
সন্ধ্যায় খানবাড়ি থেকে জুঁয়ের জন্য তত্ত্ব নিয়ে আরাফ খান সবাইকে সহ আশুগঞ্জে পৌঁছায়। একে একে সবাই জুঁইকে হলুদ ছুঁয়ে নিয়ে পুনরায় চলে আসলো খানবাড়িতে মায়াকে নিয়ে। আরাফ খান মায়ার প্রথমে নিজের বাড়িতে থাকার আবদার জানিয়েছিল, কিন্তু হেনা খানের নিষেধ ও হৃদের ভয়ে মায়াকে খানবাড়িতে নিয়ে আসেন তিনি। হৃদ দেশে নেই আজ 7 দিন হলো, তারপরও মায়ার খানবাড়ি থেকে অকারণে বের হওয়া নিষেধ হৃদের পারমিশন ছাড়া। সেখানে মায়া আজ গোটা দিন পার করলো আশুগঞ্জে থেকে। হৃদের কানে কথাটা গেলে খারাপ হবে, সেই চিন্তায় মায়াকে নিয়ে আসেন তারা। তবে এখানে মায়ার প্রতি হেনা খানের আলাদা নজরও হয়েছে। কারণটা সিম্পল, তবে তারপরেও কোথাও একটা কিন্তু কিন্তু ভাব থেকে যায়। মায়া সেদিনের পর আজ পর্যন্ত শারীরিক দুর্বলতা দেখা যায়নি, বেশ ভালোই ফুরফুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি, এখনো তাই আছে। বিগত 6 দিনের ঝামেলায় তিনি একদমই হসপিটালের রিপোর্টগুলো আনতে পারেননি, মায়ার কি আছে তাতে জানতেও পারেনি। তাই আজ তিনি মন খচখচ করে একজন সার্ভেন্টকে পাঠিয়েছে মায়ার রিপোর্টগুলো হসপিটাল থেকে নিয়ে আসতে। বাকিটা না হয় তিনি রিপোর্ট দেখে কনফার্ম করবেন। আয়নের হলুদের স্টেজ খানবাড়ির ছাদে করা হয়েছে, তবে এখনো ফাংশন শুরু হয়নি, করবে 12টার পর। এখন সবে মাত্র 8টা ছেড়ে 9টার ঘরে ঢুকলো সময়। মায়া ঘুরঘুর করতে করতে হৃদের রুমে গেল। ফ্রিজ খুলে তৃষ্ণার্তের মতো আইসক্রিমের বক্স নিয়ে বসলো ফ্লোরে। চামচ দিয়ে কুঁড়ে আইসক্রিম খেতে খেতে অপর হাতে টেনে নিজের মাথার হিজাব খুলে পাশে রাখলো। বাম হাতে চুলের খোঁপা খুলে চুল ছাড়িয়ে বসলো ফ্লোরে। হঠাৎ গরমের ভাবটা না বুঝে রিমোট চেপে রুমের এসির পাওয়ারটা বাড়িয়ে আইসক্রিম খাওয়ায় মন দিল। আসন ধরে বসে মায়া, 2 হাত ভর্তি ভেলভেট চুড়িগুলো যেন চকচক করছে মায়ার হলুদ হাতে। হৃদ রুমে ঢুকতে ঢুকতে সেই মনোরম দৃশ্যটা চোখে পড়ে গেল। মায়াকে দেখতে দেখতে বাম হাতে আলতো ধাক্কা দিয়ে দরজা লক করে ট্রাউজারের পকেটে 2 হাত গুঁজে দাঁড়ায়। অনেকটা সময়ের পর বউকে বাগে পেয়েছে সে। বিগত 2টা ঘন্টা ধরে বউটাকে খুঁজে চলেছে বাড়িতে, সব কাম ধাম ছেড়ে ছুড়ে বউয়ের জন্য সুদূর থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে এসেছে মন ছটফট করতে করতে। অথচ বাড়িতে ফিরে শোনা গেল বউ তার নিখোঁজ, বাপের বাড়ি। বোনের বিয়ের আমেজে মজে আছে স্বামীর খবর না নিয়ে। বেয়াদব বউ তার, স্বামী বুঝে না। হৃদ এগিয়ে এসে ঝুঁকে মায়ের আইসক্রিমের বক্সটা হঠাৎ টেনে নিতেই মায়া চমকে উঠে চোখ তুলে উপরের দিকে তাকাতেই চোখে পড়ল হৃদকে বাড়ির কাপড়ে দাঁড়িয়ে থাকতে। মায়া হৃদকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে খুশিতে তৎক্ষণাৎ লাফিয়ে ওঠে হৃদের গলা ঝুলে ধরে টুক করে হৃদের গালে চুম খেতে খেতে বলে, আপনি এসেছেন? আমি এতগুলো মিস করেছি আপনাকে। হৃদ মায়ার পিঠ জড়িয়ে বুকে নিতে নিতে বলে। জি, দেখেছি কতটুকু মিস করেছেন আপনি আমাকে। মায়া মুখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি কখন এসেছেন? সন্ধ্যায়। মায়া অবাক হয়ে বলে। আল্লাহ, এতক্ষণ? হৃদ হাত বাড়িয়ে আইসক্রিমের বক্সটা পাশে রেখে মায়ের নাকে টেনে বলে। জি ম্যাডাম, এতক্ষণ? হৃদের নাক টানাতে মায়া অতিষ্ঠ হয়ে নাক ঘষতে ঘষতে দূরে সরে বলে, উফ, সব সময় আমার নাকের সাথে লাগেন কেন আপনি? আমার নাক বড় হয়ে গেলে আপনার কপালেও কখনো বউ জুটবে না, দেখিয়েন। মায়ার কথা দুষ্টুমি খেলে গেল হৃদের চেহারায়। দুষ্টুমি কণ্ঠে হৃদ পড়ল। তাই? হুম। হৃদ ট্রাউজারের পকেটে এক হাত গুছিয়ে অপর হাতটা চুলে চালিয়ে বলল, আমার কপালে এমনিতেও বউ নাই, বউ বাপের বাড়ি আছে। আপাতত বউয়ের দরকারও নাই। যারা মনে হর সুন্দর একটা বেআইন থাকে, সে ব্যক্তির বউ বাপের বাড়ি থাকা উচিত। এক্ষেত্রে আমার আছে। বউকে চাই? আমার তো সুন্দরী বেআইন সাহেবাকে পেলেই হবে। মানে? মানে খুব সিম্পল, বউ আমার বাপের বাড়ি আছে বোনের বিয়েতে, তাই আপাতত আমি সিঙ্গেল। যেহেতু বউ নাই, তাই সুন্দরী বেআইনের সাথে পরকীয়া চালাবো গোপনে। কি বলুন বেআইন সাহেবা, চলেন শুরু করে। হৃদের কথায় মায়ের নাক মুখ ছিটকে দূরে সরে যেতে যেতে বলল, ছি, এত বাজে আপনি! বউ রেখে শেষে বেআইনের সাথে পরকীয়া? ছি ছি, আস্তাগফিরুল্লাহ। মায়ের নাক ছিটকানোতে হৃদ হেয়ালি করে বলল, ছি, কি আছে আজব? সুন্দরী বিয়ানদের উপর জন্মসূত্রেই বিয়াদের একটা দাবি আছে না? সেক্ষেত্রে আমার দাবিটা তো শত আনাই পূর্ণ। তাছাড়া আমার এই মুহূর্তে সুন্দরী বিয়ানের সাথে পরকীয়া করাটা ফরজ হয়ে গেছে। এমনিতে 7 দিনের উপোস আমি, তারপর আবার ঘরে বউ নাই, রাতে ঘুমোতে পারি না, অঙ্গ জ্বালা জ্বালা করে। তাই আজকে রাতে বউর জায়গায় সুন্দরী বিয়ানের গেলে খাবো। জন্মসূত্রে বিয়াদের দাবিও পূরণ হয়ে যাবে। কে বলুন বিয়ে?
চলুন শুরু করে। হৃদ হাত বাড়িয়ে এগিয়ে আসতেই মায়া পুনরায় ছিটকে দূরে সরল। নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা, ছি ছি, অসভ্য বিয়াই আমার, অস্তাগফিরুল্লাহ অস্তাগফিরুল্লাহ। শুনুন, কথাগুলো বলতে বলতে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার দিকে দৌড়াতে গেল। হৃদ পিছন থেকে মায়াকে আটকে ধরে। আমি 1 সপ্তাহ পর বাসায় আসছি। আপনাকে সহজে পালিয়ে যেতে দেব ম্যাডাম? আগে আমার স্বার্থ পূরণ হোক, তারপর বাকি সব। কথাটা বলতে বলতে হৃদ হালকা ঝুঁকে মায়াকে কোলে তুলে নিল। বিছানার দিকে এগুতে নিলে মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে টি-শার্ট টেনে মুখ লুকিয়ে হাত পা ছুটিয়ে বলে, এই একদম না, ছাড়ুন বলছি। আমি অয়ন ভাইয়ের হলুদের অনুষ্ঠানে যাব, সবাই ছাদে, আমি সেখানেই যাব, ছাড়ুন। হৃদ মায়াকে বালিশে শুইয়ে দিয়ে নিজের নাক মায়ার নাকে ঘষে নিচু স্বরে বলে, তোমাকে ছাড়া বাইরে সবার চলবে বউ, তাদের ফাংশনও শেষ হবে। কিন্তু তোমাকে ছাড়া আমার এখানের কিছু চলবে না। না শুরু করা যাবে আর না শেষ। সুন্দরভাবে শেষ হয় আয়ন আর জুঁইয়ের বিয়ে। মেহেরবানের হাত ধরে বধূবরণ করা হলো জুঁইয়ের। গায়ে খয়েরি রঙের লেহেঙ্গা পরে লম্বা ঘোমটার সহিত খান বাড়ির ড্রয়িং রুমে বসে আছে জুঁই। চারপাশ থেকে খান বাড়ির আত্মীয়রা জুঁইকে ঘিরে বসে আছে বউ দেখায়। জুঁই নত মস্তিষ্কে মায়ের এক হাত চেপে বসে আছে অস্থিরতায়। লজ্জা, ভয় আর অস্থিরতা জেগে আছে মনে। নিয়ম অনুযায়ী জুঁইকে চৌধুরী বাড়িতে বউ হিসেবে ওঠানোর কথা থাকলেও নাহিদ চৌধুরীর মৃত্যুতে মেহেরবান মানসিক অসুস্থ না থাকায় আয়নের বিয়ের অনুষ্ঠান তারা খানবাড়ি থেকেই করে। এত আয়োজন মেহেরবানের দ্বারা একা সামলানো সম্ভব হবে না বলে তাই সব কিছু ঠিকঠাক চলছিল। মায়াও হাসি মুখে স্বাভাবিকভাবে জুঁইয়ের পাশে বসেছিল। কিন্তু বিপত্তি ঘটল হৃদের হঠাৎ আগমনের তাণ্ডবে। তখন সন্ধ্যা প্রায় 7টা 10। হৃদের গায়ে তখনও অফিসিয়াল গেট আপ ছিল। মূলত সে আয়নের বিয়েতে ছিল না, তেরামি করে নিজের অফিসে চলে গিয়েছিল সবার না করা সত্ত্বেও। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাঁধলো তখন যখন মায়ের হসপিটালের রিপোর্ট কার্ডগুলো হেনা খানের জায়গায় সার্ভেন্ট আসিফের কাছে পৌঁছে দেয়। তখন কাল রাতেই মায়ের হসপিটালের রিপোর্ট কার্ডটি আসিফের হাতে তুলে দিয়েছিল সার্ভেন্ট লোকটা। আসিফ বিয়ের ঝামেলায় হৃদের হাতে তখন পৌঁছায়নি এবং হৃদকে পরে দিবে বলে হৃদের একটা জরুরি ফাইলের সঙ্গে রেখে দিয়েছিল, যেটা আজ সন্ধ্যায় হৃদ ফাইল চেক করতে গিয়ে দেখলো। হসপিটালের রিপোর্টে মায়ার নামটা দেখে হৃদ প্রথমে চমকেছিল। মায়ার অসুস্থতার কথা চিন্তা করে উদ্বিগ্নতার সহিত সেটি চেক করতেই হৃদ বুঝলো মায়া প্রেগনেন্ট। বিষয়টি হৃদের মাথায় বজ্রপাত হওয়ার ন্যায় ছিল। মায়া পুনরায় প্রেগনেন্ট হওয়াটা ছিল ইম্পসিবল, যেটা হৃদের কাছে অবিশ্বাস লেগেছিল। কিন্তু বারবার রিপোর্ট চেক করেও একই উত্তর পেয়ে রেগে ওঠে হৃদ। ধোঁকা জিনিসটা বরাবরই পছন্দ না তার। বউকে সে ভালোবাসে, তার মানে এই না যে সে সব সময় ছাড় দিবে। ধোঁকাদারি করার পর তো মোটেও নয়। খান বাড়িতে ঢুকেই হৃদ সবার প্রথমে মায়াকে হাসি মুখে জুঁইয়ের পাশে বসা থাকতে দেখে রাগান্বিত ভঙ্গিতে হৃদ সেদিকে এগিয়ে গিয়ে মায়ের বাহু টেনে দাঁড় করে ঠাস করে থাপ্পড় বসায় মায়ের বাম গালে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় উপস্থিত সবাই। হৃদের হঠাৎ থাপ্পড়ে অবুঝের মতন গালে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে মায়া। হেনা খান মায়ের পাশেই ছিল। হৃদের থাপ্পড় মারাতে তিনি উত্তেজনা ভঙ্গিতে জুঁইকে রেখে মায়াকে নিজের বুকে টেনে নিতে নিতে হৃদকে কড়া গলায় বলল, হৃদ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? মেয়েটাকে শুধু শুধু মারছিস কেন? হৃদ রাগে কটমট করে দাঁতে দাঁত পিষে হাতের রিপোর্টটা কচলায়। পিছনে দাঁড়িয়ে থাকা আসিফকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠে বলে, আসিফ, ড্রয়িং রুমে সবাইকে বাইরে নিয়ে যা, দ্রুত। হৃদের আদেশ স্বরূপ তাই করলো আসিফ। খান বাড়ির সদস্যরা ছাড়া বাকি সকল আত্মীয়দের বাড়ির বাগানের দিকে নেওয়া হলো। ভিতরে ড্রয়িং রুমে রইল হেনা খান, মেহেরবান, জুঁই, টিয়া, সাহেবা, নিহা আর মারিহা। বাড়ির বাকি পুরুষরা আপাতত বাহিরের দিকে আয়নকে নিয়ে আছে। আরাফ খানও সেখানেই আছে। সকলে বের হয়ে যেতেই হৃদ ফের মায়ের বাহু টেনে নিজের কাছে আনতে চাইলে বাধা দেয় হেনা খান। হৃদ যেতে উঠে রাগের বশে হাতের রিপোর্টটা ছুঁড়ে ফ্লোরে ফেলতে ফেলতে মায়ের উদ্দেশ্যে বলে, তোর আমার বারবার নিষেধ করার পরও তুই কেন আমাকে ঠেঙে একবারের জায়গায় 2বার করে প্রেগনেন্ট হলি? তোকে বলেছিলাম না আমার বাচ্চা চাই না? তারপর কেন তুই আমার কথা শুনলি না? হৃদের কথা বোধগম্য হতেই উপস্থিত সবাই থমথমে খেয়ে মায়ের মুখের দিকে তাকালো অবিশ্বাস্য চোখে। মায়া থাপ্পড় খেয়ে এতক্ষণ কান্না করলেও হৃদের কথা এবার চুপ হয়ে যায়।
খুশিতে চোখ মুখ জ্বলে ওঠে। হেনা খান সহ বাসার সবারই একই অবস্থা। খুশিতে আটখানা হয়ে ওঠে মায়া প্রেগনেন্ট এই সংবাদটি পেয়ে। মায়া পুনরায় কনসিভ করেছে, বিষয়টি সবার কাছে বিশাল বড় কিছু পাওয়ার ন্যায় আনন্দের লাগলো। হৃদের কাছে ছিল ২০ কাটা সমতুল্য কিছু। হৃদের বেবি চাই না মানে চাই না। এখানে বউকে হারিয়ে তো মোটেও না, আগে বউ তারপর বাকি দুনিয়া। মায়া হৃদের কথায় খুশিতে আটখানা হয়ে ঘোরের মাঝে অবিশ্বাস্য গলায় বলে ফেলল। সত্যি আমার বাবু হবে? মায়ার এই সামান্য কথাও হৃদ চেতে উঠল। সে কি হেয়ালি করছে এখানে? তার সব কিছু ছেলে খেলা লাগে এই বেয়াদব বইয়ের কাছে। হৃদ তেড়ে আসতে চাইলে মায়াকে মারতে হেনা খান বাধা দিয়ে দাঁড়ায় মাঝে। তিনি মায়ার সঙ্গ নিয়ে হৃদকে পর পর কড়া শাসন করতেই হৃদ নিজের কন্ট্রোল হারায়। হাতের কাছে যা পাচ্ছে তাই উল্টে ফেলে দিচ্ছে ফ্লোরে। মোট কথা ছোটখাটো ভাঙচুরের একটা তাণ্ডব ঘটে গেল ড্রয়িং রুম জুড়ে। উপস্থিত সবাই ভয়ে নিশ্চুপ হয়ে যায় হেনা খানের জোর গলার বলায়। মেয়েটাকে আঘাত করছিস কেন? এই বাচ্চা কি তোর না? নিজের সন্তানকে মেনে নিতে এত দ্বিধা কিসের তোর? সব কিছুতেই তোর কথা শুনতে হবে কেন অন্যকে? হৃদ চেঁচিয়ে উঠে বলল। সন্তান আমার, আমি বলছি ওকে প্রেগনেন্ট হতে। আকবরই কেন প্রেগনেন্ট হলো? আমার সুখ কেউ সহ্য হয় না? 2 দিন পর পর আমার জন্য টেনশন কিনে আনে। 4টা মাস শান্তিতে সংসার করতে পারিনি, এর মধ্যে 2বার কনসেপ্ট করেছ। আমি কি মরে যাচ্ছিলাম? এত তাড়াহুড়ো কিসের ওর? কেন নিজের জীবনকে রিস্কে উঠালো? মিসক্যারেজের পরপর কনসেপ্ট করা নিষেধ। ডাক্তারের পার্সোনাল এই বিষয়ে পরামর্শ দেয় নিম্নে 5-6 মাসের আগে বেবি প্ল্যানিং না করতে। সেখানে তোমার নাতনি আমাকে ঠেঙিয়ে 2 মাসের মধ্যে 15 কনসেপ্ট করলো। কেন? এই রিপোর্টে কি লেখা আছে জানো? তোমার নাতনি উপযুক্ত নয় এখন বেবি নেওয়ার জন্য। প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেটেড আছে। ওর বয়স কম, তারপরও যদি বেবিটা স্বেচ্ছায় কন্টিনিউয়াস করে তাহলে জীবনের রিস্ক 90%। হয় বাচ্চা নয়তো মা। এখন তুমিই বলো, তোমার নাতনিকে আমার কি করা উচিত? জানে মেরে দেওয়া উচিত না? ওর জন্য আমি কেন অশান্তিতে থাকবো? ও কনসেপ্ট করেছে, এটা ওর দোষ। আমি বলছি ওকে প্রেগনেন্ট হতে বলি নাই। তাই এই বাচ্চা আমার না, কিন্তু বউ আমার। তাকে হেফাজত করার দায়িত্ব আমার। চল, তুই হসপিটালে এখনই অপারেশন করবি। এ বাচ্চা আমার না, তুই আমার। হৃদের কথায় চমকে ওঠে সবাই। হেনা খান বাধা দিতে গিয়েও বাধা দিতে পারে না মায়ের জীবনের কথা ভেবে। এতকাল পরে খান বাড়িতে সুখ ধরা দিয়ে যে এইভাবে চলে যাবে ভাবেনি তিনি। আল্লাহ বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে ওনাদের। এর থেকে বের হওয়ার পথ জানা নেই। যদি তিনি বাচ্চাটার লোভ করে তাহলে মায়াকে হারাতে হবে, আর মায়াকে হারালে হৃদকেও হারাতে হবে। হয়তো চিরতরে হৃদ ওনাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে তখন, এবং দেখা যাবে বাবা হয়ে নিজের সন্তানের মুখ দর্শন করবে না পর্যন্ত চিরজীবন। তার থেকে ভালো হৃদের কথাই মেনে নেওয়া। আল্লাহ দেওয়ার মালিক, তিনি নিশ্চয়ই এই কঠিন সমস্যা হতে বের করবেন। হেনা খান মনে মনে দোয়া করল। হৃদ এগিয়ে এসে মায়ার হাত টেনে ধরতে চাইলে মায়া ভয়ার্থ ভঙ্গিতে উত্তেজিত হয়ে দৌড়ায় সিঁড়ির দিকে। মরে যাবে, তারপরও নিজের বাবুকে কিছু করবে না। এবার আসুক যত ঝড় তুফান, মায়া ভয় পাবে না। মায়ার হঠাৎ দৌড়ে চমকে ওঠে সবাই। এই অবস্থায় মায়ের দৌড়ানো মানে আরও রিস্ক। সবাই মায়াকে নিষেধ করলো দৌড়াতে, মায়া শুনলো না। হৃদ থেকে পালিয়ে বাঁচতে ভয়ে সামনের দিকে দৌড়াতে গিয়ে পা বেঁচে হোঁচট খেয়ে উপুর হয়ে পড়লো ফ্লোরে। হাঁটুতে ব্যথা পেয়েও তার পরোয়া না করে তৎক্ষণাৎ উঠে আবারও সামনের দিকে দৌড়াতে চাইলে হৃদ পিছন থেকে চেঁচিয়ে বলে। হৃদ, হৃদ, প্লিজ দৌড়িও না, তোমার জন্য ভালো হবে না, দাঁড়াও তুমি। মায়া শুনল না। প্রাণপণে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে চাইলে হৃদ পিছন থেকে এসে মায়ের বাহু ধরে কাছে টানে। হৃদ 2 হাতের আঁচলে মায়াকে বুকে নিতেই মায়া ধস্তাধস্তি করে জোর গলায় কেঁদে ওঠে, বলে। আমি কখনো অ্যাবর্শন করব না, ছাড়ুন আমাকে। আমি আমার বাবুকে চাই। আমি দিব না কাউকে আমার বাবুকে মারতে। আপনি আমার বাবুকে মারার চেষ্টা করলে আমিও আমার বাবুর সাথে মরে যাব। তখন থাকিয়েন আপনি একা একা, তারপরও আমি আমার বাবুকে ছাড়ব না। মায়ের হাউ মাউ কান্নাতে হৃদ মায়াকে ছেড়ে দেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। ইচ্ছে করছে বউকে পিটিয়ে সোজা করে দিতে। হৃদ রক্তিম চোখে মায়ের দিকে তাকালো, চোয়াল শক্ত করে দাঁতের দাঁত পিষে পড়ল। তোর আমাকে চাই নাকি বেবিকে? মায়ার সহজ সরল উত্তর। বেবিকে চাই। মায়ার কথায় হৃদ আরও তেতে ওঠে। মায়ার জীবনে সে কখনো গুরুত্বপূর্ণ ছিল না। যার অস্তিত্ব নেই সেই বাচ্চার জন্য তাকে
তাকে অমূল্য করে দেওয়াটা হৃদের বেদনার কারণ হলো। হৃদের কথা হলো মায়ার জীবনে হৃদ আগে থাকবে, তারপর বাকি দুনিয়া। কিন্তু মায়া হৃদের উপরে সবাইকে রাখে বলে হৃদ তেতে উঠে পাশের ফ্লাওয়ার ভাসটা মাথার উপর তুলে ফ্লোরে ফেলে দেয়, মায়ের দিকে আঙুল তুলে বলে, তুই থাক তোর সন্তানকে নিয়ে, আমি আর জীবনও তোর কাছে আসবো না। তোর মতন বেয়াদব্য আমার দরকার নেই। হৃদ খান বাবা হবে বিষয়টি বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল খান বাড়ির মেহমানদের মাঝে। সবার মাঝেই উৎফুল্লতা দেখা গেল, কেউ কেউ আবার অগোচরে খানিকটা দৃষ্টিও বাঁকালো মায়ের প্রতি হিংসায়। তবে সবকিছুর মাঝে মায়ের প্রতি দোয়াটাই বেশি করে করলো সবাই। আর মায়া, তার যেন 1 কেজি রক্ত বেশি বেড়েছে বেবি হবে বলে। হৃদ যে রাগ করে বাসা ছাড়লো সে দেখে কে? দিব্যি খুশিতে আটখানা হয়ে আছে, মুখের হাসি যেন সরছেই না। আনন্দ এতটা যে লজ্জা পাওয়ার বিষয়টাও কাজ করছে না। মায়ার এক কথা, ওর বাবু হবে তো মায়া খুশি হবে না? প্রকাশ করবে না মায়া ওর বাবুকে পৃথিবীতে নিয়ে আসা নিয়ে কতটা খুশি? মায়ার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, তাহলে মায়া কেন আল্লাহকে শুকরিয়া আদায় করবে না খুশি হয়ে বলে? বিয়ে আমেজ ছেড়ে একে একে সবাই মায়াকে দোয়া করে বের হলো মায়ার রুম থেকে। হেনা খান মায়ের সাথেই বিছানায় বসা। আরাফ খান হৃদের বাবা হওয়ার সংবাদ পেয়ে মিষ্টি ভান্ডার খালি করেছে মানুষদের মাঝে বিতরণ করে। সবাই মায়ার রুম থেকে বের হয়ে যেতেই হেনা খান বেশ কিছু সময় পর উঠে দাঁড়ায় জায়গা ছেড়ে। বাড়িতে বিয়ে, হাতে বেশি কাজ, তাই আপাতত নিচে যাবেন। তিনি মায়াকে রেস্ট করতে বলে মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তিনি মায়ের কনসিভ করা নিয়ে অনেকটা খুশি, কিন্তু মায়ের রিপোর্টের বিষয়ে বেশ চিন্তিত। মা হারিয়ে সন্তান ওনারা চান না, আল্লাহর দরবারে মা সন্তান দুটোই সুস্থভাবে চান। এবার আল্লাহ যেন সহায় থাকেন ওনার পরিবারের প্রতি, এই দোয়াই করেন হেনা খান। চিন্তায় চিন্তায় হেনা খান রুম ছেড়ে বের হয়ে যেতেই মায়া উঠে দাঁড়ায়। গায়ের কালো জামদানি শাড়িটা টেনে ঠিক করে রুম থেকে বের হয়। তখন হৃদ বাসা থেকে রাগ করে চলে গেলেও মায়া জানে কিছুক্ষণ পর ঠিকই চলে আসবে, একা থাকতে পারবে না মায়াকে ছাড়া। তাই আপাতত নিশ্চিন্ত মনে আয়নের রুমের দিকে এগোলেই জুঁয়ের জন্য। রাত 11:20 বাজে। জুঁই কেমন আছে একবার দেখা দরকার। মায়া আয়নের রুমে ঢুকতেই দেখলো জুঁইকে ঘিরে বসে আছে আয়নের ফুফাতো কাজিনরা। মায়া এগিয়ে জুঁইয়ের এক পাশে বসতেই খপ করে মায়া হাতটা চেপে ধরে জুঁই অসহায়ত্ব প্রকাশ করে। মায়া কপাল কুঁচকে তাকাতেই জুঁই বোঝায় সে ফ্রেশ হতে চায়। মায়াও তাই করলো, সবাইকে রুম থেকে বিদেয় করে জুঁইকে ওয়াশরুমে পাঠালো। জুঁই ফ্রেশ হয়ে মায়াকে বিছানায় নিশ্চিত মনে বসে থাকতে দেখে এগিয়ে আসতে আসতে বলল, তুই কি সত্যি এই বেবিটাকে কন্টিনিউ করতে চাস ঋতু? জুঁইয়ের হঠাৎ প্রশ্নে কপাল কুঁচকে আসে মায়ার। প্রশ্নটা মোটেও পছন্দ হয়নি, তাই উত্তরটাও করা দিল। বাজে কথা বললে চলে যাব কিন্তু জুই। আমার বাবু, আমি তাকে কন্টিনিউ না করার প্রসঙ্গ আসছে কোথা থেকে? মায়া শক্ত গলায় খানিকটা নরম হয়ে আসলো জুঁই। 2 বোনের মাঝে সে ঝামেলা চায় না আর। তবে মায়ার শারীরিক কন্ডিশন ও হৃদের রেগে যাওয়াতে জুঁই এই প্রশ্নটা করেছিল মায়াকে। জুঁই এগিয়ে এসে হাতের টাওয়ালটা কোলের উপর নিয়ে বিছানায় বসলো মায়ের মুখোমুখিতে। নরম গলায় বলল, ভাইয়া যে রেগে আছে তোর উপর, সেটা কি করবি? সে কিছু না, ওনার মর্জি মতো কোনো কিছু না হলেই রেগে যায়, এটা নতুন না। এখন রেগে আছে, কিন্তু দেখবি একটু পর ঠিকই এসে হাজির হয়ে যাবে আমার কাছে। এই অবস্থায় তো আমাকে মোটেও একা ছাড়বে না, আমি জানি। উনি মুখে মুখে 100 বার আমার সাথে রাগ করে বলে চলে যাব, থাকবো না, কিন্তু আজ পর্যন্ত আমাকে ছাড়া একা থাকতে পেরেছেন? এতদিন যখন দূরে থাকতে পারেনি, আগামীতেও পারবো না। এখন আমি একা নই, ওনার সন্তানও আছে আমার সাথে, তাই ওনার আমাদের একা ছেড়ে যাওয়ার পথ বন্ধ। মায়ার কথায় অবাক হওয়া সুরে জুঁই বলে, এত বুঝিস ভাইয়াকে? একদম। তাহলে ভাইয়া টেনশনটা কেন বুঝতে চাস না? তোর কিছু হলে ভাই ভালো থাকতে পারবি? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, তিনি দেখবেন আমাদের। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আমার এই মুহূর্তে শুধু বাবু ছাড়া অন্য কোনো চিন্তা নেই। আমি জানি উনি আমাকে নিয়ে টেনশনে আছেন, কিন্তু আমি এটাও জানি উনি আমাদের খেয়াল খুব ভালোভাবে রাখবেন। আমার বহু সাধনার ফল আমার সন্তান। প্রথমবার আমি ব্যর্থ হয়েছি, তাই বলে দ্বিতীয়বার হাল ছাড়বো না।
যা হবার তা দেখা যাবে। মরার হলে এমনি মরব, তারপরেও সন্তানের খুনি হব না ইনশাআল্লাহ। সন্তানকে দুনিয়ায় আলো দেখানোর শেষ চেষ্টাটা পর্যন্ত করব আমি, এবার যত কিছু হোক না কেন। মায়া দৃঢ় মনোবলে অবাক হলো জুঁই। মায়ার নিজের সন্তানের জন্য এতটা সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। রাত প্রায় 1টার ঘরে। জুঁই বসে থাকতে থাকতে খাটে হেলান দিয়ে মাথা ফেলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎই কাঁচা ঘুমের মধ্যে ধরফরিয়ে ওঠে। বসে দরজার সামনে থেকে মানুষজনের কাউ কাউ গুঞ্জনের শব্দ শোনে। কয়েক সেকেন্ডের ব্যবধানে জুঁই বুঝতে পারে আয়নকে দরজার সামনে আটকে রেখেছে টাকার জন্য, যার জন্য কোলাহলের শব্দ শোনা যাচ্ছে বেশ করে। অস্থিরতায় জুঁই নড়ে চড়ে বসলেও হাত পা ক্রমশ শীতল হয়ে আসছে। বাহির থেকে আয়নের গলা শুনে। এতদিন তো অসভ্য ডাক্তার মুখে মুখে নির্লজ্জ হয়ে বেড়াতো, কিন্তু আজ তো জুঁই স্বয়ংই তার ঘরে, তারই বিছানা, তারই বউ সেজে বসে আছে। এবার কি করবে জুঁয়ে? ভিতরকার অস্থিরতায় জুঁই কি করবে ভেবে না পেয়ে ভয়ে দ্রুততার সঙ্গে খাট থেকে নেমে লোকালো রুমের কর্নারে কাবাডের পিছনে। জুঁই ন্যাকা নয়, আর না ন্যাকামি সে করে, কিন্তু এই মুহূর্তে বুদ্ধি তার দ্বিগুণ হারে লোপ পেয়েছে আয়নের আগমনে। এই রাতের জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকলেও আয়নের গলার স্বর শুনে সবকিছু গুলিয়ে ফেলেছে নিচের মাঝে। ভয় নাকি লজ্জা, কি নিয়ে সে এত উত্তেজিত হচ্ছে সেটাও ঠিকঠাক বুঝতে পারছে না। হয়তো দুটো জিনিসই একত্রে কাজ করছে জুঁয়ের মাঝে। এই জন্য আয়ন কাজিনদের টাকার ঝামেলা মিটিয়ে রুমে ঢুকে দরজা লক করে পিছন ঘুরে ডিম লাইটের আবছা আলোয় খালি খাটটার দিকে তাকালো। জুঁইকে বিছানায় না দেখে স্বাভাবিকভাবেই মনে করলো হয়তো জুঁই ওয়াশরুমে গিয়েছে। তাই বন্ধ দরজা ওয়াশরুমের দিকে তাকাতে তাকাতে রুমের আলো জ্বালিয়ে রুমটা ফর্সা করলে বুঝতে পারল না দরজাটা তো বাহির থেকে লক করা। তৃষ্ণার্ত চোখ আউড়িয়ে আয়ন ঘর থেকে বারান্দার দিকে উঁকি মারল, গায়ের মুজিব কোটটা টেনে খুলে সোফায় ফেলতে ফেলতে। গায়ে তার শুভ্র সাদা পাঞ্জাবি পরা। ফ্রেশ হওয়া তেমন প্রয়োজন নেই, কারণ সে ফ্রেশই আছে। রাত 11টার দিকে সে একবার গোসল করে নিয়েছিল সারাদিনের ক্লান্তিতে। তারপর কলিগদের বিদায় করতে করতে এতটা সময় পার হলো। আয়ন জুঁইয়ের খোঁজে বারান্দার দিকে যায়। সেখানেও জুঁইকে খুঁজে না পেয়ে কপাল কুঁচকে আসে আয়নের। সদ্য বিবাহিত পুরাতন বউ তার এইভাবে নিখোঁজ হয়ে গেল, হদিস ছাড়া লাপাত্তা। বাসর কি সে মশা মেরে মেরে পার করবে? ঠিকঠাক টাকা পরিশোধ করেও তার ভাগের বউ পাবে না? এত বড় অন্যায়! আচ্ছা, কাজিনরা তার বউ মেরে দিল না তো? হায় হায়, বউ ছাড়া বাসর! ছি, কি বাজে সময় এলো তার। এমনি সে পিছনে পড়ে গেছে। হৃদ অলরেডি বাবা হয়ে বসে আছে, আর সে এখনো বাসরটাই শেষ করতে পারলো না। কি কপাল তার! ওইদিকে ছেলের বউ দুনিয়াতে চলে আসছে, আর সে এখনো তার বউকে খুঁজে পাচ্ছে না। বাকি কখন কি করবে আল্লাহ জানে। কবে যে তার ছেলেটা দুনিয়াতে আসবে! উফ, সব কিছুতেই দেরি। এত দেরি হলে তো ছেলে তার সঠিক সময়ে বউ পাবে না। রিজ যা মানুষ, নিশ্চিত তার ছেলে ছোট বলে বিয়ে দিতে চাইবে না। ইস, টেনশন তো এখনই হয়ে যাচ্ছে। না জানি ছেলেটা দুনিয়াতে আসার পর আরও কত টেনশন করতে পুত্রবধূ ঘরে আনার জন্য। যত কিছুই হোক, হৃদের মেয়েকে ছাড়া যাবে না। ভিলেন বাবার মেয়েকেই বিয়ে করাতে হবে ছেলেকে দিয়ে, নয়তো হবে না। কিন্তু তার স্বপ্ন তো তখন পূরণ হবে যখন নিজের বউটাকে পাবে। বউ ছাড়া ছেলের মুখ কি সে ইহজন্মে দেখতে পারবে? উফ! অনেক বিরক্তি সহিত অয়ন রুমের প্রবেশ করলো। উদ্দেশ্য বউকে খুঁজে বের করা। পাজি কাজিনগুলোর 2-4টা ধমক না দিলেই নয়, দরকার হলে গাল চড়িয়ে লাল করে দিবে। এই সিরিয়াস মুহূর্তে এসে তার সাথে মজা নেওয়া, বউকে গায়েব করে দেওয়া, বের করবে। সে কি তাদের ভাগে টাকা দেয়নি? তাহলে তার ভাগের বউ কই? সে যে এমনি পিছনে পড়ে গেছে, সেই খবর আছে কারোর? বিরক্তি চেপে আয়ন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা রাগ নিয়ে খুলতে খুলতে পরিচিত ঘ্রাণ নাকে পেল। আয়ন কপাল কুঁচকে পরপর কয়েকবার সেই ঘ্রাণটি নিয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে আসছে সেই ঘ্রাণটি। ড্রেসিং টেবিলের পাশে কাবার্ডের কোণায় পর্দার আড়ালে জুঁইকে লুকিয়ে থাকতে দেখে মুহূর্তেই একটা ভ্রু উঁচু করে সেদিকে তাকালো আয়ন। জুঁই লুকিয়েছে, কিন্তু কেন?
আয়ন প্রথমে জুঁইয়ের হেজিটেশন ধরতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে কারণটি বুঝতে পেরে ঠোঁট কামড়িয়ে হেসে উঠে হাতের ঘড়িটা টেবিলের উপর রেখে এগিয়ে গেল জুঁইয়ের দিকে। হাত বাড়িয়ে খপ করে জুঁইয়ের একটা হাত টেনে পর্দার আড়াল থেকে টেনে বের করে আনতে আনতে বলল, জুই, আপনি লুকিয়েছেন কেন? জানেন না আমরা এমনি পিছনে পড়ে গেছি, সেখানে আপনি লুকিয়ে আরো পিছনে ফেলে দিচ্ছেন আমাকে। রিজ যে বাবা হয়ে গেছে সে খবর আছে আপনার? আমি কখন বাবা হব? আয়নের কথা লজ্জায় সিঁটিয়ে পড়ল জুঁই। এই লাগামহীন কথাবার্তা আর আচরণে ভয়েই তো সে লুকিয়ে ছিল। লজ্জায় আড়ষ্ট জুঁই তৎক্ষণাৎ ঘুরে পর্দার দিকে গিয়ে মুখ ঢেকে নেয়। আয়ন এগিয়ে এসে ঘনিষ্ঠ হলো জুঁইয়ের সাথে। জুঁইয়ের পিঠ আয়নের পিঠে ঠেকতেই তত্তর করে কেঁপে উঠল জুঁই। আয়ন জুঁইয়ের পাতলা শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে হাত ছোঁয়াতেই জুঁই সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে ওঠে। খপ করে আয়নের হাতটা শাড়ির উপর দিয়ে চেপে ধরতেই আয়ন পিছন থেকে দু হাতে জুঁইকে গভীরভাবে জড়িয়ে ধরতে বলে, জুই, আজকে গোসল করেছেন নাকি আমি গোসল করে দেবো বলে বিনা গোসলে বিয়ের পিড়িতেই বসেছেন? কোনটা? আয়নের পর উষ্ণ ঠোঁট জুঁইয়ের কানে ছোঁয়াতেই খেই হারালো জুঁই। লজ্জায় আড়ষ্ট হয়ে অস্থিরতার সঙ্গে তৎক্ষণাৎ পিছন ঘুরে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে মুখে মুখ ঢোকায়। আয়ন হেসে উঠে জুঁইকে বুক থেকে ওঠাতে চাইলে লজ্জায় জুঁই আরো শক্ত করে ধরে রাখলো আয়নকে। আয়ন এদিক সেদিক তাকালো, মনের লাইট চোখে লাগার মতো না নেভালেই নয়। আয়ন পুনরায় জুঁইকে ছাড়ানোর চেষ্টা করে না পেরে ভীষণ হাঁটলো জুঁইকে টেনে নিজের সাথে। জুঁই গা ছেড়ে পা ফ্লোরে মারিয়ে চললো আয়নের সাথে বিছানা অবধি। আয়ন বামে খানিকটা ঝুঁকে দেয়ালে সুইচ টিপে লাইট নিভিয়ে জুঁইকে এবারও নিজের থেকে সরাতে চাইল, কিন্তু পারল না। জুঁই লজ্জা থেকে বাঁচলে তখনও আয়নকে শক্ত করে জড়িয়ে ধরেই থাকলো, ছাড়ল না। আয়ন ফের জুঁইকে ছাড়ানোর চেষ্টা করে, না পেরে হতাশ গলায় বলে, জুই, আমার রাতটা এভাবে নষ্ট করার ধান্দা পাকিয়েছেন আপনি? তাহলে শুনে রাখুন, আজ কিন্তু আমিও হাল ছাড়বো না। আপনি এদিকে দেরি করবেন, আমি ওদিকে দেরি করবো, তারপরও ছাড়া ছাড়া নেই। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।